Shall I start? What? I think one of the faculties has joined us already, but I cannot see the other one. Imam sir, have you joined? আমি জয়েন করেছি। Okay, fine. Good evening, everyone. Sorry, Wali, have you started the recording? Or shall I go with mine? Okay, fine. Good evening, everyone. I heartily welcome you all into today's special session on West Bengal primary interview. This open to all virtual session is aimed at a comprehensive discussion covering all the aspects of primary interview. I take pleasure to announce today that we have with us Mr. Hasne Imam, SI of School, Department of School Education, currently posted at Birbhum, and Mr. Wahidur Rahman, SI of School, Department of School Education, currently posted at Kuch Bihar as esteemed speakers. On behalf of Hope Academy, I extend both the faculties a warm welcome to today's session. Before moving forward, I would like to inform you all that we will have a live question and answer session, a live interactive session at the end of today's discussion, and our speakers, esteemed speakers, will be answering to all your queries. Till then, I would request everyone to please keep your microphone in off mode so that we may avoid all the technical glitches. Now, not taking much time, I am handing over to Mr. Hasne Imam to proceed further with his part. Imam sir. Thank you. First of all, good evening and my sincere congratulations to all today attended this session. Actually, congratulations in advance because you all are on the threshold of a new journey of your life and you are about to start your career as a primary teacher. So I once again congratulate you all. Should I continue in English or you were comfortable in Bengali? No, sir. Here all are Bengali, so you can be comfortable with whatever mode of language you like. Okay. আমি বাংলাতেই বলি তাহলে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বাংলাতে বলেন। বিষয় হচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেখানে বেশ কিছু ভ্যাকেন্সি প্রায় 13,000 সামথিং যার রিক্রুটমেন্ট হবে। মূলত 2022-এর যারা টেট ক্যান্ডিডেট তাদেরকে লক্ষ্য রেখেই এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ফিল আপ হবে। তার সঙ্গে আরো কিছু আছে যারা আগেও টেট কোয়ালিফাই করেছে 17 স্যার ইমাম স্যার, আপনি যদি আপনার ভিডিওটা একটু অন করেন, আপনার অসুবিধা না থাকলে তাহলে ভালো হয়। আমাদের রেকর্ডিং হচ্ছে তো আপনার ফেসটা দেখুন। ওকে। তো বিষয় হচ্ছে যে আমরা একটা ইন্টারভিউ ফেস করব। ইন্টারভিউ ফেস করলে আমরা কিভাবে ফেস করব? আমরাও কোন একটা ইন্টারভিউ, যেমন পিএসসি ইন্টারভিউ কোয়ালিফাই করে আমি এবং ওয়াহিদ আমরা দুজনেই আমরা এই জবে এসেছি এবং পিএসসি ইন্টারভিউ ইজ রিগার্ডেড টু বি ওয়ান অফ দ্য টাফেস্ট ইন্টারভিউ ইন গভর্নমেন্ট সেক্টর, আপনারা জানেন সেটা। তো আমরা তার অভিজ্ঞতা যেমন শেয়ার করব, তেমনি আপনারা কিভাবে ফেস করবেন সেটাও আমরা বলবো। প্রথমে আপনারা যদি একটা ইন্টারভিউ সেশন আপনারা যদি একটা ইমাজিন করেন, একটা রুমে আপনাকে ঢুকতে হবে, সেখানে আপনি
ধরুন আপনার সামনে কতগুলো এক্সপার্ট থাকবে, 3 জন 4 জন, এবং প্রত্যেকে আপনাকে দেখছে। ইন্টারভিউ এর বিষয়টা আমি মেন জায়গায় যাওয়ার আগে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। আপনি কতটা জানেন এর পরীক্ষা দেওয়ার জায়গা কিন্তু ইন্টারভিউ নয়। প্রথমত আপনি এটা মাথা থেকে বের করে দিন। তার কারণ আপনি কতটা জানেন, কি জানেন, সেটা অলরেডি আপনি আপনার রিটেন এক্সামে বা টেটে আপনি তার প্রমাণ দিয়ে এসেছেন। আপনার এই জায়গাটাকে যেমন পার্সোনালিটি টেস্টও বলা হয়, তো সেক্ষেত্রে পার্সোনালিটি টেস্টের জায়গায় আপনি সেই বোর্ডকে কিভাবে ফেস করছেন, সেখানে আপনার অ্যাটিটিউড কেমন। কোশ্চেন আপনাকে তো নিশ্চিতভাবে কিছু করা হবে। কোশ্চেনের ক্ষেত্রে কিছু কোশ্চেন আপনি জানবেন, আপনি কিছু জানবেন না। তার কারণ কোশ্চেনের বিষয় তো যা কিছুই হতে পারে। যেমন জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যেমন তার কোনো পরিমাপ থাকে না, তো আপনি কত পড়বেন, কত পড়ে যাবেন, বা এক্ষেত্রে কমন পাওয়ার যে ব্যাপারটা, এটা তো সেইভাবে থাকে না। তাহলে আমাদের অ্যাটিটিউডটা কেমন হবে? ফার্স্ট অফ অল আপনি গেলেন, আপনি ইন্টারভিউ সেশন ফেস করছেন, আপনি রুমে ঢুকলেন, আপনার নির্দিষ্ট একটা ড্রেস কোড থাকবে, আপনি একটা ড্রেস পরে যাবেন। ছেলেদের ক্ষেত্রে যেটা ফর্মাল হওয়া বাঞ্ছনীয় বলে মনে হয়, অনেকে একদম সাদা জামা কালো প্যান্ট এরকম করেন। তবে আমরা ওইভাবে না করে যদি হালকা কালারের কোনো শার্ট বা ডিপ কালারের কোনো প্যান্ট ফর্মালসে পরে যাওয়া যায়, সঙ্গে ফর্মাল শু এই জাতীয় কিছু। আমরা জিন্স টি শার্ট এমনি অনেকে কমফোর্টেবল হতে পারি, কিন্তু সেটা আমার মনে হয় না ইন্টারভিউ বোর্ডে অতটা ক্যাজুয়াল অ্যাটিটিউড বা ক্যাজুয়াল ড্রেসে যাওয়া উচিত। যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তারা প্রেফারেবলি শাড়ি পরবেন। যেরকম আপনারা এর আগে তো প্র্যাকটিস টিচিং এর সময় প্রত্যেকেই তো ডিএলএড করেছেন, তো প্র্যাকটিস টিচিং এর সময় আপনাদের ফাইনাল টিচিং এর সময়টাকে কল্পনা করুন, যেভাবে আপনারা সেখানে গিয়ে আপনারা আপনাদের ডেমো ক্লাস দিয়েছিলেন বা ডেমো সেশনটা আপনাদের, ঠিক সেই রকম একটা আপনারা ড্রেস কোডটা মেনটেন করবেন। আমি মানে আস্তে আস্তে মেন জায়গাটার দিকে এগোবো, কিন্তু আমি যদি আমার কিছু বাদ থেকে যায় এর মধ্যে, আমি পরে আবার অ্যাডিশন করতেও পারি। তো আপনি গেলেন, আপনাকে সকালবেলায় যদি মানে সেটা 12টার আগে হয়, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, এইভাবে যতক্ষণ না আপনাকে বসতে না বলা হবে আপনি বসবেন না। আপনাকে বসতে বলা হলে বসবেন। যখন আপনি বসবেন তখন চেয়ারটা যে পজিশনে আছে যেন খুব বেশি নড়ানড়ি না করে বা খুব শব্দ না করে আপনি চেয়ারটায় বসবেন, বা যদি একটু নড়াতেও হয় বা কোনো একটু শব্দও হয়, সাথে সরি কথাটা উচ্চারণ করবেন। অনেক সময় আমাদের বসার জন্য উপযুক্ত স্পেস করার জন্য যেটা করতে হয়। অ্যাটিটিউড খুব সাবমিসিভ এবং খুব হাম্বল থাকবে। কখনোই আমি রুড বা অ্যাডামেন্ট এই অ্যাটিটিউড নিয়ে ইন্টারভিউ ফেস করব না। দ্যাট ইজ এ নেগেটিভ পয়েন্ট। তাহলে আমার অ্যাটিটিউড থাকবে হাম্বল অ্যান্ড সাবমিসিভ। আমি যদি কোনো কোশ্চেন জানি, ওনারা জিজ্ঞেস করলেন, আমি তার উত্তর দেবো এবং কনফিডেন্টলি দেবো। মুখটাতে আমরা নিশ্চয়ই মানে হাসার যে চেষ্টা করা, এই হাসার চেষ্টা করা সেটা একটা তাচ্ছিল্যের হাসি হয়, যেটা খুব মানে হয় যে বোর্ডকে আপনি কিছু মনে করছেন না। আবার আপনি চোখে চোখ রেখে বলছেন, চোখে চোখ রেখে যখন বলছেন, মুখে স্মিত হাসি নিয়ে আপনি উত্তরটা দিলেন, সেটা হাম্বলনেস হয়। আমাদের যদি মানে মুখটাকে অত রুড না করে আমরা যদি একটু বিনয়ের সঙ্গে ফেস করি, মনে হয় সেটা আমাদের সপক্ষে যাবে। আমরা সেই জায়গাটা আমরা যদি কোনো জায়গা না জানি, আমরা কি করব? সেটা নিশ্চয় আমরা স্টেজ মেকআপ করার চেষ্টা করব না। আমরা কি করব? যে স্যার এটা জানা নেই, বা কোনো জিনিস আমার হয়তো পড়া আছে মনে পড়ছে না সেই মুহূর্তে, আমি বলবো যে স্যার এটা আমি পড়েছি কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মানে সাবমিসিভ যেটা বললাম,
সবই জানি না, সবই মনে পড়ছে না, এটাও কিন্তু খারাপ। জানি না কথার অর্থ আপনি ওটা পড়েই আসেননি। এবং যদি আপনার সেই যে কোশ্চেনটা, পার্টিকুলার কোশ্চেনটা আপনার প্রফেশন রিলেটেড বা আপনার টিচিং ক্যাপাবিলিটির উপর হয়, তার কারণ ধরে নেওয়া হবে আপনি বেশ কিছু জায়গা জানেন, যেহেতু আপনি ডিএলএড ট্রেনিংটা করে এসেছেন। Am I clear? Yes, sir. Yes. নেক্সট যে বিষয়টা, প্রথমেই আমাদেরকে যারা বোর্ডে থাকেন, যারা এক্সপার্ট থাকেন, যারা আমাদের ইন্টারভিউ নেন, তারাও চান, তারা আসেন আমাদেরকে পজিটিভলি চাকরিটা দিতেই আসেন। তাদের অ্যাটিটিউড এটাই থাকে। তার কারণ সবাই আমরা যারা এখনো চাকরি পাইনি, যারা আমরা পড়াশুনো করছি বা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিচ্ছি, সিচুয়েশনটা সবাই জানেন। তাই তারা যখন আসেন, তারা আপনাকে চাকরি দেওয়ার জন্য আসেন, প্রথম কথা। এটা একটা মাথায় নেবেন। কেউ কিন্তু আপনাকে চাকরি না দেবার জন্য বসে নেই। তারা যতক্ষণ চেষ্টা করে যাবেন আপনাকে চাকরিটা দেওয়ার, যদি আপনার ওই যে অ্যাটিটিউডটা ঠিক থাকে, যদি আপনার বোর্ডকে ফেস করার জায়গাটা ঠিক থাকে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ওকে, আপনাকে জিজ্ঞেস করা হতে পারে প্রথমতই আপনার বাড়ি, আপনি কোথা থেকে আসছেন, ঠিকানা, কিভাবে এলেন জিজ্ঞেস করতে পারে। এটাও জিজ্ঞেস করতে পারে এই সকালে কিছু খেয়েছেন, বা হয়তো ওনারা চা খাচ্ছেন, আপনাকে চা অফার করা হলো, আপনি কি চা খেয়ে নেবেন? না, বলবেন না স্যার থ্যাংক ইউ। অফার করার জন্য থ্যাংক ইউ, কিন্তু আপনি চাটা খাবেন না সেখানে। অনেক সময় এটা হয়, মানে অনেক ইন্টারভিউতেও হয়। আর এরপরে আপনার যে এলাকায় আপনি আছেন, বিশেষত সেই এলাকার বিখ্যাত জায়গা থাকতে পারে, বিখ্যাত কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠান থাকতে পারে, বিখ্যাত খাবার থাকতে পারে অনেক জায়গার, বা বিখ্যাত ব্যক্তি থাকতে পারে। বা আমাকে পিএসসি তে যেমন জিজ্ঞেস করা হয়েছিল, পিএসসি ইন্টারভিউতে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে, যেহেতু আমার বাড়ি বীরভূম, তো বীরভূমের এমিনেন্ট পার্সোনালিটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার উপন্যাস উপন্যাস নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। এছাড়া আমাদের তো মানে সাবজেক্ট যেহেতু আমার ইংলিশ ছিল, সেখানে লিটারেচার থেকেও অনেক কোশ্চেন, এবং সেই মুহূর্তে আমি যেহেতু WBCS এর প্রিপারেশন নিচ্ছিলাম, এবং সেটা আমার স্পেশাল পেপার যেটা অ্যানথ্রোপোলজি, সেই স্পেশাল পেপার নিয়েও অনেক কোশ্চেন করা হয়েছিল। প্লাস কন্টেম্পোরারি সিচুয়েশন, সেই সময় যে আমাদের বিভিন্ন ধরনের মিশরের একটা আরব স্প্রিং এর একটা সমস্যা চলছিল, সে আরব স্প্রিং যে মিশর, লিবিয়া, সুদান, এই সমস্ত জায়গাগুলোতে যে একটা পাবলিক আপরেজ ঘটেছিল, তো সেই সব নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এখন যেহেতু এটা আপনাদের টেট ইন্টারভিউ এর ক্ষেত্রে স্বভাবতই আপনি টিচিংটা কিভাবে করবেন, আপনি ডিএলএড এর যে পড়া টপিক গুলো, ডিএলএড এর ক্ষেত্রে আপনারা দেখেছেন বিভিন্ন কমিশনের পড়েছেন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। কোঠারি কমিশনের ক্ষেত্রে যেমন আমাদের ত্রিভাষা সূত্র, সেই ত্রিভাষা সূত্র থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এবং ত্রিভাষা সূত্র, ন্যাশনাল এডুকেশন পলিসি, এনপি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, সেখান থেকে প্রশ্ন করা হতে পারে। এইগুলো একটু দেখে যাবেন, যেহেতু আপনাদের এগুলো ডিএলএড এর পার্ট ছিল, এবং সেখানে আপনাদেরকে ধরে নেওয়া হবে আপনারা যেহেতু ট্রেনিং করেছেন, যেহেতু ডিএলএড এর সিলেবাস গুলোর দিকে একটু নজর দিয়ে যাওয়াটা ভালো। এছাড়া পেডাগজিক্যাল যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো আমরা শিশু মনস্তত্ত্ব নিয়ে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা পড়েছি, প্যাভলভ, স্কিনার, স্পিয়ারম্যান, বা যাদের এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা, তাদের পরীক্ষা নিরীক্ষা থেকে যে আউটকামটা উঠে এলো, সেটা আমরা কি পেলাম এখানে, এবং সেটা আমাদের এডুকেশনাল সাইকোলজির সঙ্গে বা চাইল্ড সাইকোলজির সঙ্গে এটা সম্পৃক্ত কিভাবে হলো, এই বিষয়গুলো একটু দেখে যাওয়া যেতে পারে।
এছাড়াও যেটা বিষয় রয়েছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সাল থেকে এনাক্ট হলো, কততম অ্যামেন্ডমেন্টে ওটাকে ঢোকানো হলো, তার আর্টিকেল কত, কোন পার্টে আছে, এই জায়গাগুলো, এগুলো জেনারেল কোশ্চেন। মিড ডে মিল নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। মিড ডে মিল স্কিম কোথায় প্রথম চালু হলো, কত সালে চালু হলো, মিড ডে মিল স্কিমের এই মুহূর্তে কি নাম। যেমন পিএম পোষণ আপনারা জানেন, সেটা রিসেন্টলি চালু হয়েছে পিএম পোষণ। মিড ডে মিলের আমাদের যে রেট কত টাকা, যদিও এটা প্রশ্ন না আসারই কথা, এটা জিজ্ঞেস না করতে, কারণ এই টেকনিক্যাল জায়গাটা আপনারা যতক্ষণ না সার্ভিসে আসছেন, ক টাকা আপার প্রাইমারি লেভেল 5 to 8 এর ক্ষেত্রে ক টাকা, বা 1 to প্রি প্রাইমারি টু 4 এর ক্ষেত্রে ক টাকা, এই জিনিসগুলো আপনাদেরকে জিজ্ঞেস না করারই কথা। তবুও এটা জেনে যাবেন। তার সঙ্গে প্রাইমারি এডুকেশন, যেহেতু আপনারা প্রাইমারি টিচার, প্রি প্রাইমারি টু ক্লাস 4, রাদার ক্লাস 5 বলবো, কেননা বেশ কিছু প্রাইমারি স্কুলে এখন 5 ইনক্লুশন হয়েছে, এবং আগামী দিনে যেটা সরকারের ভাবনা আছে সেটা হচ্ছে ক্লাস 5 কে প্রাইমারি লেভেলে নিয়ে আসা বা এলিমেন্টারি লেভেলে নিয়ে আসা। তাহলে তার সিলেবাস মানে কি আপনারা কি যে কবিতা আছে বা যে গদ্য পদ্য আছে এগুলো মুখস্থ করে যাবেন তা নয়, কিন্তু একটা ওভারভিউ, যে আপনি যে সার্ভিসে আসছেন, আপনি বাচ্চাদেরকে পড়াবেন প্রি প্রাইমারি টু 4 বা 5, আপনি সিলেবাসটা জানেন মোটামুটি। এই সিলেবাসটা সম্বন্ধে একটু পড়াশুনো করে যাবেন। সত্যি কথা বলতে এই সিলেবাস নিয়ে আমারও সেইভাবে ধারণা নেই, কিন্তু আমরা যেহেতু ডিপার্টমেন্টে আছি এবং আমাদের অফিস থেকেই বইগুলো ডিস্ট্রিবিউট হয়, আমাদের কাছে সরস্বতী প্রেস থেকে আমাদের অফিসে আসে, তো বইগুলোর নামটাম আমরা জানি এবং সেইভাবে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতেও হয়। এটা আমাদের একটা এসআই অফিসের পার্ট। আরেকটা বিষয়, আপনাদের কোয়ালিফিকেশন তো হায়ার সেকেন্ডারি, আপনারা যে চাকরিটা করতে যাবেন তার লেভেল হচ্ছে হায়ার সেকেন্ডারি প্লাস ডিএলএড, দ্যাট ইজ এনাফ ফর ইউর সার্ভিস। কিন্তু আপনাকে তো জিজ্ঞেস করা হতেই পারে যে আপনি গ্রাজুয়েশন করেছেন। আপনি যদি হ্যাঁ বলেন, স্বাভাবিকভাবেই আপনার অনার্স কি ছিল, এবং সে অনার্সের দু একটা টপিক কিছুটা জেনে যাওয়া বেসিক। তার কারণ ওখানে খুব বেশি ঢুকবে না, ঢোকার কথাও নয়, যেহেতু হায়ার সেকেন্ডারি লেভেলের চাকরি। কিন্তু ওনাদের আগ্রহ হতে পারে আপনি যদি খুব ভালো স্টুডেন্ট হন এবং আপনার একাডেমিক্স যদি খুব সাউন্ড থাকে, আপনি কোথায় কত কি পার্সেন্ট পেয়েছেন মার্কস, সেটা ওদের কাছে কিন্তু জানা, ওদের কাছে একটা সিট চলে আসে। আপনার মাধ্যমিকে কত মার্কস, আপনার টেটে কত মার্কস, উচ্চ মাধ্যমিকে কত মার্কস, এবং আপনার ডিএলএড এ পার্সেন্টেজ কেমন। এবং যদি দেখে যে সমস্ত জায়গাতেই আপনার খুব সুন্দরভাবে একটা আপনি মেনটেন করেছেন ভালো স্কোর, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি এতদিন কি করছিলেন, বা অন্য কোনো পরীক্ষা দিচ্ছেন কিনা। এই জায়গাটা যদি আপনি বলে থাকেন হ্যাঁ, যদি আপনি টেটের জন্য খাটছিলেন সেটা একটা জায়গা, কিন্তু অন্য কোনো পরীক্ষা দিচ্ছেন কিনা এটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এবং এটার যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেক্ষেত্রে সেই পরীক্ষা সম্বন্ধে, সেই পরীক্ষার সিলেবাস সম্বন্ধে দু একটা তথ্য জেনে রাখা উচিত। এটাও বলছি খুব ডিপে যাবে না, কিন্তু বেসিক ওভারভিউ একটু আপনার ভাবনা চিন্তা বা কিরকম কি হতে পারে, কিরকম পরীক্ষা হয়, কিরকম প্যাটার্ন হয়, তার সিলেবাসটা কোন লেভেলের বা কেমন কি হয়, এটা হালকাভাবে একটু জেনে যাওয়া উচিত। বুনিয়াদী শিক্ষা গান্ধীজির বুনিয়াদী শিক্ষার যে ভাবনা, যেহেতু আপনারা এলিমেন্টারি লেভেলে পড়াবেন, বা বুনিয়াদী শিক্ষাকে নৈত তালিমও বলা হয়, সেই নৈত তালিমের জায়গাটা ওটাও আপনারা একটু দেখে যাবেন। বুনিয়াদী শিক্ষা নিয়ে প্রাইমারি টেটে খুবই কোশ্চেন হয় ইন্টারভিউ এর ক্ষেত্রে। আমি অনেকের কাছে শুনেছি যারা ইন্টারভিউ ফেস করেছে, এবং একবার এই পুরো প্রক্রিয়ার সঙ্গে এর আগে আমি একবার যুক্ত ছিলাম, তখনও দেখেছি যে বুনিয়াদী শিক্ষা নিয়ে কিন্তু একটা কোশ্চেন করা হয়। আর রাইট টু এডুকেশন এটা একটা খুব ওদের পছন্দের জায়গা, যেহেতু এটা পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে এটাকে ইনক্লুশন করা হয়েছে রাইট টু এডুকেশনকে। তো এই জায়গাটাও জেনে নেবেন, এবং রাইট টু এডুকেশনের মূল কি পয়েন্টস গুলো, যে ফ্রি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর এলিমেন্টারি লেভেল,
তো সেই জায়গাটা কোন ক্লাস থেকে কোন ক্লাস রাইট টু এডুকেশনের আওতায় আসছে। বাংলা শিক্ষা পোর্টাল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশনের এখন একটা যুগান্তকারী একটা পোর্টাল, যেখানে স্টুডেন্ট থেকে টিচার থেকে স্কুলের সমস্ত তথ্য আমরা এক ক্লিকে পেতে পারি, এবং সেটা ডিফারেন্ট স্টেক হোল্ডারের লগ ইন রয়েছে, একদম সিএম টু ক্লাস টিচার, মাঝে যারা আছে এডুকেশন সেক্রেটারি, কমিশনার বা ডিআই, এসআই, হেড টিচার। এই যে বাংলা শিক্ষা পোর্টালের একটা যুগান্তকারী, যেটা আমাদের 2019 সাল থেকে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে চালু হয়েছে, এটা নিয়ে বলতে পারে। এখন এটা গেল বেসিক ইন্টারভিউয়ের জায়গা। আরেকটা পার্ট রয়েছে আপনাদের ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে খুব বেশি কিছু বলার নেই। ডেমনস্ট্রেশন আপনারা যে টপিকটার উপর করবেন, আশা করি বই আপনাদের সবার কাছে আছে, যে প্রাইমারি বা এলিমেন্টারি লেভেলে আপনারা যেখানে ডেমনস্ট্রেশন করবেন প্রত্যেক ক্লাসের একটা করে টপিক হলে ভালো হয়। আর যদি আপনাকে আপনার পছন্দের দেওয়া হয় সেক্ষেত্রে আপনি তো একটা রেডি করেই যাবেন। ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে সত্যি কথা বলতে খুব বেশি সময় যায় না। আপনি যে পুরো বিষয়টা আপনি বলবেন, পুরো বিষয়টা আপনি কমপ্লিট করার সময় পাবেন, সেটা সেই সময় পাবেন না। তাহলে আমাকে এমন একটা জিনিস দেখতে হবে, একটা সহজ টপিক বাছবেন। সহজ টপিক বাছার পর কি করবেন, আপনার বোর্ড ওয়ার্ক কিন্তু হবে, এবং তার প্রত্যেকটা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন হয়। আপনি নিশ্চয়ই কোন সাবজেক্টকে আপনি যে টপিকটা পড়াবেন বা যে টপিকটার জন্য ডেমো দেবেন, সেই টপিকটা মিডল থেকে শুরু করবেন না, এবং সেই যে টপিকটা করবেন সেটা আমাদের ব্যবহারিক জীবনে, ব্যবহারিক জায়গায় কতটা কাজে লাগে, বা আমরা আমাদের জীবন থেকে বা আমরা আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কার্যকলাপের মধ্যে থেকে সেই জায়গাটা নিয়ে আসবো। কেননা আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই, তারা যদি সেই জায়গাটা ইন্টারেস্ট না নিতে পারে, তাহলে কিন্তু সেই ক্লাসরুম টিচিংটা সেইভাবে হয় না। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসের একটা উদাহরণ টেনে সেখান থেকে নিয়ে এসে কি পয়েন্টস গুলো আমরা বোর্ডে লিখে প্রত্যেকটা পয়েন্টসকে ইলাবোরেট করে আমরা ওই 3 মিনিট কি 4 মিনিটের মধ্যে যেটুকু যা হয়, বোর্ড ওয়ার্ক যেন অবশ্যই করা হয়। আর বোর্ড ওয়ার্ক করার সময় শুধু আপনি বোর্ডের দিকে মুখ করে লিখছেন আর বলছেন এটা নয়, লিখবেন, তারপর যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে আপনি তাদের মুখের দিকে তাকিয়ে আপনি কি পয়েন্টস গুলো বলবেন। এখন আপনারা দেখেছেন যে প্র্যাকটিস টিচিং এর সময় আপনারা কোশ্চেন করেন, তো কোশ্চেন তো ওখানেও করবেন, তো আপনার যারা এক্সপার্ট বসে থাকবে তারাও কি সব কোশ্চেন জানেন? উত্তর জানেন না। আপনি কোশ্চেন যেমন করবেন, ওপেন এন্ডেড কোশ্চেন সেইভাবে আপনি কিন্তু তার উত্তরটাও আপনিই বলে দেবেন, যে হ্যাঁ আমরা এটা কি জানি, আমরা এটা জানি এই। তাহলে কোশ্চেনের সঙ্গে সঙ্গে উত্তরটাও আপনি বলে দিচ্ছেন, দ্যাট ইজ এ পজিটিভ অ্যাটিটিউড। আপনি প্র্যাকটিস টিচিং আর ডেমো টিচিং, এই যে ডেমনস্ট্রেশন, দুটো ক্ষেত্রে কিন্তু বেসিক ডিফারেন্সটা আলাদা। প্র্যাকটিস টিচিং এ আপনি একটা ক্লাসরুম এক সেকেন্ড আলতামাস বাবু, আপনি আপনার মাইক্রোফোনটা অফ রাখুন, স্যারের আওয়াজটা ইকো হচ্ছে, তা না হলে। তো সেই ক্লাসরুম সিচুয়েশনটা আপনারা পেয়েছিলেন, সেখানে কিছু স্টুডেন্ট ছিল, তাদেরকে কোশ্চেন করেছেন, তারা ছোট বাচ্চা, তাদের প্রতি আপনারা যে অ্যাটিটিউড নিয়ে পড়িয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন, তারা উত্তর দিয়েছে, তারপর আপনি এগিয়েছেন। একটা ক্লাসে পুরো 20 মিনিট 40 মিনিট আপনি সময় পেয়েছেন, কিন্তু এইটা তো পাবেন না আপনি। তাহলে আপনাকে ওই কম সময়ের মধ্যে কি করে অ্যাটেনশন ড্র করে নিতে হয় এবং আপনি খুব সুন্দর পড়াতে পারেন বা আপনি খুব সুন্দর ডেমনস্ট্রেট করতে পারেন। টিচার ইজ এ ডেমনস্ট্রেটর। তো সেই ডেমনস্ট্রেটর একই সঙ্গে টিচার ইজ এ মোটিভেটর কিসের? কোন একটা টপিক আপনি পড়াচ্ছেন, সেখানে বাচ্চাদেরকে মোটিভেট কিভাবে করছেন সেটা আপনাকে দেখাতে হবে ওখানে, কোশ্চেন করে তার উত্তর দিয়ে, এবং খুব সহজ উদাহরণ টেনে, আমাদের জীবন থেকে উদাহরণ টেনে, আমাদের দৈনন্দিন কার্যকলাপ, আমরা প্রত্যেকটা যেটা আমরা যার সঙ্গে পরিচিত বাস্তব জগতে, সেই সব উদাহরণ টেনে আপনি কোশ্চেন লিখবেন, কি পয়েন্টস লিখবেন, কোশ্চেনের উত্তরটা আপনিই দিয়ে দেবেন, যাতে স্টুডেন্টদেরকে আপনি বোঝাচ্ছেন যে তারা হয়তো কোশ্চেনটা আপনি বলেছেন কিন্তু তারা হয়তো নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করছে, তারা উত্তরটা জানে না, তাহলে আপনি তাদেরকে কিভাবে বোঝাবেন।
বোর্ড ওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার টিএলএম জেনারেলি ডেমনস্ট্রেশন ক্লাসে ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তার কারণ আপনার টপিক কি হবে না হবে, আর টিএলএম আপনি ইউজ করার সুযোগও পাবেন না। টিএলএম ব্ল্যাকবোর্ড ইটসেলফ ইজ এ টিএলএম। প্রদীপন যেটা আপনারা বলেন, আপনারা দেখবেন ব্ল্যাকবোর্ড, চক, এগুলো কিন্তু প্রদীপনের অঙ্গ। এখন আমি আমার যে বলার যা কিছু ছিল, অ্যাট দ্য এন্ড অফ অল আমি সব জায়গায় এসেছি। সবচেয়ে বলার কথা, অল দ্য বেস্ট। প্রথম কথা, চাপ নেবেন না। ইন্টারভিউ নিয়ে অহেতুক চাপ নিলে আপনার সেটা ইন্টারভিউর ওপর প্রভাব পড়বে। আপনি ক্যাজুয়াল ধরুন, আপনার কিছু শ্রদ্ধেয় ব্যক্তি আছে যাদের সঙ্গে আপনি কথাবার্তা বলছেন আড্ডার ছলে। এখন শ্রদ্ধেয় ব্যক্তিদের সাথে আড্ডার ছলে কথা বলতে গেলে আমি নিশ্চয়ই ভুলভাল কিছু বলতে যেমন পারি না, এবং আমি যাদের সঙ্গে কথা বলছি তারা আমার রেসপেক্টেড পারসন, এই ভাবনাটা ভেবে যখন আমি বলি খুব সুন্দরভাবে, আমার সেখানে যেমন সাধারণ একটা অ্যাটিটিউড আমি মেনটেন করি, এবং নট দ্যাট ক্যাজুয়াল অ্যাটিটিউড অবশ্যই না। আমার যদি মানে 5 জন শিক্ষক মশাই শ্রদ্ধেয় যাদের কাছে আমি পড়েছি, তাদের সাথে আমার দেখা হলো, দেখা হয়ে আমি তাদের সাথে হয়তো একটা ইন্টারাকশন করছি, তাদের সাথে কথা বলছি, মানে যার ভাবনাটা এরকম হবে। তারপর অহেতুক আপনি ধরুন মানে এদিক ওদিক তাকাচ্ছেন ইন্টারভিউ রুমে, আপনার হয়তো চোখ স্থির নেই, সেটা না হওয়া বাঞ্ছনীয়। তারপরে হাতটা আপনি কোথায় রাখবেন, পাটা আপনি কোথায় রাখবেন এটা ভাবতে পারছেন না, সেটা নেগেটিভ। হাত সবসময় হাঁটুর উপর শোয়ানো থাকবে। যদি বলি মানে সেখানে আপনার ফাইলটা থাকলো, হয়তো হাঁটুর উপর আপনি ফাইলটা রেখে তার উপর হাত দিয়ে দুটো হাত হাঁটুর উপর শুইয়ে রাখলেন, এটা হতে পারে। আর অহেতুক হাত পা অঙ্গভঙ্গি লড়ানো, বা আপনি যখন উত্তর দিচ্ছেন হাত নড়ানোর জায়গা যখন ডেমনস্ট্রেশনের সময় 2-1 বার বোঝানোর সময় হাত, অনেক সময় আমরা অনেক টিচার হাত নড়িয়ে বলে, কিন্তু সেটাও না করা ভালো। আর যখন কোনো উত্তর দেবেন তখন তো হাত পা নাড়াবেন না, অনেকের পা নাচানোর স্বভাব থাকে, সেটা যেন ইন্টারভিউ রুমে অবশ্যই কোনোভাবেই না হয়, এটাও একটা দেখে নেওয়ার বিষয়। তো আর আপাতত আমার কিছু বলার নেই। পরবর্তী ক্ষেত্রে যদি ইন্টারঅ্যাক্টিভ সেশনে আরো কিছু আপনাদের বলার থাকে, নিশ্চয়ই আরো আমাদের যারা রয়েছে এক্সপার্ট তো তারা বলবে। আমি এখানেই শেষ করছি আপাতত। ধন্যবাদ সকলকে। Thank you, sir. Thank you very much for such a wonderful and comprehensive session. Now, I would like to invite Wahidur Rahman, sir, to move forward with his part. Rahman, sir. আমি অন হয়েছি, অন করিনি, সকলে দেখতে পাচ্ছেন আমাকে হয়তো। আচ্ছা, ইমাম স্যার মোটামুটি আপনাদের এনভায়রনমেন্ট নিয়ে অনেকটা বলে ফেলেছেন, যে একটা ইন্টারভিউয়ের এনভায়রনমেন্ট কেমন হয়, তারপরে কি করবেন, কিভাবে এগোবেন বিষয়টা নিয়ে। আর উনি একটা কথা উপর বেশি জোর দিয়েছেন, প্যানিক হবেন না। আর ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আর ওনার পরিচয় বলে দিই, উনি এখন আমাদের সিনিয়র এসআই, আমাদের আগের ব্যাচের, এবং আমার বলতে গেলে আমার গাইড। উনি আমাকে ইন্টারভিউ সময় ভীষণ গাইড করেছিলেন, আর তখন থেকে ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং বিভিন্ন কাজে ওনাকে পাই, এখনো ওনার কাছে শিখে যাচ্ছি। তো থ্যাংক ইউ ওনাকে। আর সকলকেই আগেই আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা টেট কোয়ালিফাই করেছেন, এটা একটা বড় একটা মাইলস্টোন আমাদের জন্য। সবসময় পজিটিভ অ্যাটিটিউড রাখবেন। আমি যেটা করতে চাইছি, আপনারা কাইন্ডলি একটু নোটবুক এবং কলম নিয়ে রাখবেন। আমি একদম কন্টেন্ট বেস যেগুলো হয় সেগুলো নিয়ে কথা বলবো। ইমাম স্যার তো আপনাদেরকে এনভায়রনমেন্ট নিয়ে এবং ইন্টারভিউ যাবতীয় বিষয় নিয়ে বলেছেন। আমি চাইছি একটু কন্টেন্ট বেস করতে, তাহলে ব্যাপারটা পুরো কভার আপ হয়ে যাবে। ওকে, তো যেটা শুরু করি, ইন্টারভিউ যেটা এবারে রয়েছে, আপনারা অনেকে ভাববেন যে আগের যে ইন্টারভিউ গুলো রয়েছে বা বিভিন্ন কোচিং সেন্টার গুলো যেভাবে ইন্টারভিউ গাইড করছে আপনাদেরকে, ওইভাবে ভাববেন না যে আগের মতোই হবে। কারণ এখন টিচার প্রফেশন এখন অনেকটা এগিয়ে আসছে, অনেকটা স্ট্রং হচ্ছে। বিভিন্ন কোর্ট কেস হোক বা পিআইএল হোক, বিভিন্ন ক্ষেত্রে
এই প্রফেশনটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এখন। আর আগে যেভাবে ইন্টারভিউ হয়েছে হয় না, অনেক সময় 30 সেকেন্ডে 40 সেকেন্ডে বা 2 মিনিটে ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তো এইবারে কিন্তু সেটা হবে না আশা করা যায়। আর একটা পর্যাপ্ত ইন্টারভিউ হতে অ্যাপিয়ার হতে গেলে কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে আপনার কাইন্ডলি নোট ডাউন করবেন, আমি সেই বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাবো। ওকে, আর এই যে আমরা ইন্টারভিউ অ্যাপিয়ার হচ্ছি, তো ইন্টারভিউ অ্যাপিয়ার হওয়ার ক্ষেত্রে যেটা রয়েছে যে আপনি নিজেকে কতটুকু জানছেন, একটা বাচ্চাকে কতটুকু জানবেন, এবং একটা এডুকেশন নিয়ে আপনি কতটুকু জানছেন, এই সমস্ত বিষয়গুলোকে যাচাই করা হবে। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে স্টার্ট করব। ইন্ট্রোডাকশনটা এমন হবে যে আগামী ইন্টারভিউটা আপনার দিকেই এগিয়ে থাকে, আপনি যেমন ভাবে চাইছেন ইন্টারভিউটাকে সেভাবে ফ্লো করার চেষ্টা করবেন। ইন্ট্রোডাকশনটা খুব সীমিত হবে এবং খুব আপনার কনক্রিট হবে, এমন ভাবে ইন্টারভিউটা বানাবেন। এবার ইন্ট্রোডাকশন বানাবেন যাতে করে নেক্সট যে কোশ্চেন গুলো, কাউন্টার কোশ্চেন গুলো হয়, এই কাউন্টার কোশ্চেন গুলো আপনার ওই ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট হয়, যে আমি আমার ইন্টারভিউটাকে ঠিক এইভাবে নিয়ে যাবো। আপনি এমন একটা সাপোজ ধরে নিন এমন একটা হবির নাম বলে দেবেন না যে হবি থেকে কোশ্চেন করলে যে আমি কোনো অ্যান্সার পাবো না। যেমন আমার ক্রিকেট নিয়ে খুব ভালো লাগে, তো আমি ক্রিকেট বাদ দিয়ে আমি যদি ফুটবল বলি যে আমার হবি ফুটবল রয়েছে, আমাকে যদি নেক্সট কাউন্টার কোশ্চেন করা হয় যে আপনার ফুটবল নিয়ে বলুন, আমি কিন্তু বলতে পারবো না, তো সেটা খুব একটা নেগেটিভ অ্যাপ্রোচ পড়ে যায়। তো এমন কিছু কি পয়েন্ট দেবেন আপনার ইন্ট্রোডাকশনে যাতে করে নেক্সট যে কোশ্চেনটা আসবে, কাউন্টার কোশ্চেন আসবে। কাউন্টার কোশ্চেন অবশ্যই আসবে, ইন্টারভিউ নিয়ম হচ্ছে যারা বসে থাকবেন বোর্ডে, আর আমি এগুলো কেন বলছি কারণ এবারে ইন্টারভিউ সম্পূর্ণ আলাদা হবে। আগে যে এসএসসি ইন্টারভিউ হোক, প্রাইমারি বোর্ডের ইন্টারভিউ হোক, কিন্তু আগের মতো হবে না এবারে, এটা শিওর, এটা ফর শিওর ভেবে নিন যে আগের মতো ইন্টারভিউ হবে না। এবার ইন্টারভিউ যথেষ্ট ভালো হবে, সুন্দরভাবে হবে। তো আপনারা সকলে তৈরি হয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা নিজেদের মার্কস নিয়ে বিচলিত হবেন না, আপনারা নিজেদের 100% দিন, মোটিভেটেড থাকুন এবং পরিশ্রম করুন ভালোভাবে। ঠিক আছে, এবার ইন্টারভিউ অ্যাপিয়ার হওয়ার আগে আপনাদেরকে যে বিষয়গুলো অবশ্যই রাখতে হবে, জানতে হবে, জেনে যেতে হবে, সেগুলো হচ্ছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রথম করবেন ইন্ট্রোডাকশনটা রেডি করলেন। ইন্ট্রোডাকশন রেডি করার সময় আপনি আয়নায় কথা বলবেন আমার সামনে। এবারে আপনি আপনার আয়নার সঙ্গে কথা বলবেন, ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন দেখাচ্ছে সেটা আপনি যাচাই করতে পারবেন যে আমি ঠিকঠাক বলছি তো। বা দেখবেন একটা কথা বলতে গেলে অনেক সময় আড়ষ্ট চলে আসে, আপনি হয়তো বলতে গিয়ে আপনার চোখ মুখ কাঁপছে, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটা করবেন না। আপনি প্রতিদিন প্র্যাকটিস করুন আয়নার সামনে, যে 5 লাইন রেডি করেছেন বা 4 লাইন রেডি করেছেন, এই লাইনটা ধরে নিন ইন্ট্রোডাকশনটাকে আপনি আয়নার সামনে বলবেন যে আমি এখান থেকে আসি, আমার এডুকেশন কোয়ালিফিকেশন এমনটা, আমি শিক্ষকতার করি, আর আমার এটা পছন্দের জায়গা, আর আমার হবি হচ্ছে। আপনি হবিটাকে কিন্তু এডুকেশন রিলেটেড রাখতে পারবেন, যে আমার বাচ্চাদের সঙ্গে মিলেমিশতে ভালো লাগে, শিক্ষা নিয়ে কাজ করতে ভালো লাগে, যাতে করে এটা খুব কনফিডেন্ট হয়, এইভাবে করবেন। এরপরে রয়েছে যেটা আপনার কাইন্ডলি নোট ডাউন করবে না, ইম্পর্টেন্ট আর্টিকেলস ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে এডুকেশন রিলেটেড ইম্পর্টেন্ট আর্টিকেলস কি রয়েছে, বিভিন্ন আর্টিকেলস রয়েছে, যেমন ধরুন 21A রয়েছে আপনার। এখানে কিন্তু আমাদের মৌলিক অধিকার হিসাবে শিক্ষাকে দেওয়া হয়েছিল, যে শিক্ষা এর আগে কিন্তু মৌলিক অধিকার হিসাবে ধরা হতো না। তো এই প্রথমবার আপনার আর্টিকেল 21A তে এনাকে অ্যাড করা হয়। সাথে সাথে আপনার আর্টিকেল 45 রয়েছে। এখানে কি রয়েছে, 21 এ রয়েছে 6 থেকে 14 বছর। আপনার একটু নোট ডাউন করবেন, 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদেরকে আপনার এডুকেশন দিতে হবে, এটা রাইট টু এডুকেশনের মধ্যে পড়ছে, যে আমাদের এটা মৌলিক অধিকার। বাট আবার আর্টিকেল 45 এ কি রয়েছে, আর্টিকেল 45 এ রয়েছে যে আপনার প্রি প্রাইমারি ক্ষেত্রে মানে 6 বছরের নিচের বাচ্চাদেরকে পড়াতে হবে, এটা ডিপিএসপির মধ্যে পড়ছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সেটাকে এনশিওর করবে বাচ্চাদের পড়াটা। এবং সাথে সাথে রয়েছে 51A তে 51, যেটা মৌলিক কর্তব্য, প্রত্যেকটা গার্জিয়ানের, প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য হচ্ছে তার বাচ্চাকে এডুকেশন দেওয়া, এমন টাইপের রয়েছে। এবং কত নম্বর অ্যামেন্ডমেন্ট রয়েছে, মোস্ট প্রবাবলি 86th অ্যামেন্ডমেন্ট রয়েছে। তো এই আর্টিকেলস গুলোকে অবশ্যই জেনে রাখবেন, এমন আত্মস্থ করে যাবেন যে বলা মাত্র আপনি অ্যান্সার করতে পারছেন, এমন নয় যে এটা জিজ্ঞেস করবে আপনি পারলেন না, এটা খুব ব্যাপারটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যায়। নেক্সট রয়েছে যে কমিশনস গুলো হয়েছে, যে মাইলস্টোন গুলো এসেছিল, মানে ধরে নিন আমি যদি ফ্রম প্রি ইন্ডিপেন্ডেন্স ধরি, হান্টার কমিশন 1882 সাল থেকে স্টার্ট হয়েছিল, হান্টার কমিশন রয়েছে, স্যাডলার কমিশন রয়েছে, তারপরে আমাদের আফটার ইন্ডিপেন্ডেন্স যে কমিশন রয়েছিল, প্রথম কমিশন আপনার ইউনিভার্সিটি কমিশন, তাই না, তারপরে রয়েছে আপনার মুদালিয়ার কমিশন রয়েছে, কোঠারি কমিশন রয়েছে, 86 রয়েছে, তারপরে রয়েছে আপনার 1992 এ রয়েছে। এই প্রত্যেকের বিষয়গুলো জানবেন, মানে যেহেতু আপনার হাতে সময় রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই জানবেন যে কখন কোথায়। আরেকটা বিষয় আমি জাস্ট অ্যাড করতে চাইছি, উডের ডেসপ্যাচটা, উডের ডেসপ্যাচ থেকে কিন্তু একদম শুরু।
অবশ্যই ওটা ডিসপ্লেসটা অবশ্যই পড়বেন। এবং হান্টার কমিশন যেটা রয়েছে ওখানে কিন্তু প্রাইমারি এডুকেশনের কথা বলা হয়েছে, কিন্তু প্রি প্রাইমারি এডুকেশনের কথা কখন বলা হয়েছে এটা প্রশ্ন পড়ে। শ্যাডলার কমিশনে প্রি প্রাইমারি এডুকেশনের কথা বলা হয়েছে। এমন আপনার কি পয়েন্ট গুলো ধরবে জিজ্ঞেস করতে পারে, কারণ এইবারে ইন্টারভিউ কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। তো শ্যাডলার কমিশন মোস্ট প্রবাবলি 1944 মনে হয়, তো এটা জানবেন। আর ট্রি ল্যাঙ্গুয়েজ, ট্রি ভাষা সূত্র প্রথম কোথায় অ্যাপ্লাই করা হয়, এবং সব থেকে বড় ব্যাপার রয়েছে এই মুহূর্তে, আমি তো পরে যাবো ডিটেলসে যাবো, সেটা হচ্ছে আপনার এনইপি 2020 এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জেস এসেছে, মানে বিভৎস চেঞ্জেস এসেছে, বিশেষ করে অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন এবং হচ্ছে আমাদের যে গ্রেডিং সিস্টেমটা রয়েছে এখানে কিন্তু জানতেই হবে আপনাকে, কারণ আপনি একজন টিচার্স রয়েছেন, আপনি কতটুকু জানছেন। এবং এমনও কোশ্চেন হতে পারে যে আপনি কি মনে করছেন যে এই পলিসিটা ঠিক, কারণ সেন্টার এবং স্টেটের কিন্তু একটা বড় কনফ্লিক্ট হয়েছিল এটা নিয়ে। যখন সেন্ট্রাল এই পলিসিটা নিয়ে এসেছিল এই মুহূর্তে সেই সময় কিন্তু মারাত্মকভাবে কনফ্লিক্ট হয়েছিল, আমাদের স্টেট কিন্তু মানতে চায়নি প্রথমে। হ্যাঁ, পরবর্তীকালে অবশ্য অনেক কিছুকে অ্যাপ্লাই করেছে, পরবর্তীকালে আমি আসছি, ওখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, মানে আমি যেগুলো বলছি এখান থেকে কোশ্চেন অবশ্যই আসার কথা। এরপরে রয়েছে আর আমাদের প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ফোকাস করতে হবে আমাদের প্রাইমারি এডুকেশন অবস্থা কেমন দেশে এবং স্টেটে এবং আপনার এরিয়াতে। আপনি একজন শিক্ষক, আপনি কি কোনো স্কুল ভিজিট করেছেন, কখনো ওদিকে গিয়েছেন, ড্রপ আউট রেট কেমন, ওখানে কতজন বাচ্চা এনরোল রয়েছে, আপনি কি কি বিষয় লক্ষ্য করেছেন যে ওই প্রাইমারি স্কুল, আপনার পাশের প্রাইমারি স্কুলে কি কি অবস্থা রয়েছে, টিচার্স কি সময় মতো আসছে না, আসছে না, বাচ্চারা কত এনরোল রয়েছে, বাচ্চাদের কি কি ইস্যু রয়েছে, আপনি কি কি স্কুলের ইস্যু দেখেছেন। যেহেতু আপনাকে প্রশ্ন করতে হবে, যে কোনো জায়গাতে প্রশ্ন আমাদেরকে রেডি হয়ে যেতে হবে, যে কোনো জায়গাতে প্রশ্ন এলে আমি মানে একদম ন্যাচারালি অ্যান্সার দেবো, এমন নয় যে মানে কোথা থেকে মুখস্থ করে নিলাম যে অ্যান্সার করলাম, আপনার ধরে নেবে। আপনি যদি কোথাও মুখস্থ করে গিয়ে অ্যান্সার করতে যান আপনার ধরে নেবে যে এই মুখস্থ করে অ্যান্সার করছে। যদি আপনি প্র্যাকটিক্যালি এগুলো পড়ে যান, বুঝে যান, তাহলে আপনার যে বলার ভঙ্গি ওখানে ধরে নেবে যে না আপনি জানেন, বোঝেন, এবং আপনাকে চাকরিটা দিলে আলটিমেটলি আমাদের বাচ্চাদের সুবিধা হবে। ঠিক আছে, এবারে চিলড্রেন বেস্ট ইস্যু অনেকগুলো রয়েছে আপনার এরিয়াতে, যে আপনার এরিয়াতে চাইল্ড সেক্স রেটিও কতটা আছে, তার এনরোলমেন্ট রেশিও কত রয়েছে, বাচ্চারা স্কুল যাচ্ছে কি যাচ্ছে না, কেন যাচ্ছে না, প্রাইমারি স্কুলের অবস্থা যদি ও আপনার এরিয়াতে রয়েছে থাকে কেন ওরকম রয়েছে, কেন আমাদের তাহলে আপনাকে যদি চাকরিটা দেওয়া হয় আপনি কি এমন ব্যবস্থাপনা নেবেন যে আমাদের এনরোলমেন্ট বিষয়টা বাড়তে পারে, আপনি কি কি দিতে পারেন, এমন টাইপের কোশ্চেন আসবে। নেক্সট চলে আসছি যে আপনার ইভালুয়েশন সিস্টেমটা আমরা আগে কি ছিল, ফরমেটিভ এবং সামেটিভ ইভালুয়েশন ছিল, এখানে একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে হোলিস্টিক রিপোর্ট। আমি পরবর্তীকালে আসছি, হোলিস্টিক রিপোর্টটা আপনার ওই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এসেছিল, সেখানে মোটামুটি ভাবে যথেষ্ট ভাবে করা হয়েছে। তারপরে সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন, যেমন স্যার বললেন আপনাদেরকে যে আপনার যে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছেন সাবজেক্ট বেস্ট কিছু কোশ্চেন অবশ্যই আসতে পারে, আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনার গ্রাজুয়েশনে কি ছিল, তো সেই উপর প্রশ্ন করবে, রেডি থাকবেন। তারপরে যে এডুকেশনাল যে আপনার অর্গানাইজেশন গুলো রয়েছে, বিশেষ করে এনসিএফ, আপনার এনসিআরটি, এনসিটি, আপনার ইউজিসি, এসসিআরটি, ডায়েট এবং ডিপিএসসি, অতি অবশ্যই এই লোকের নোট ডাউন করবেন যে কখন এস্টাবলিশমেন্ট হয়েছিল, এদের কাজ কি রয়েছে। ঠিক আছে, এনসিটি করবেন, এনসিআরটি করবেন, সিবিএসসি করবেন, ইউজিসি করবেন, তারপরে এসসিআরটি, ডায়েট এবং ডিপিএসসি এগুলো অবশ্যই করবেন যে আপনার এরিয়াতে ডিপিএসসি কোথায় আছে, কতগুলো আছে, আপনার এরিয়াতে কত স্কুল রয়েছে, এই ডেটাগুলোকে অবশ্যই নোট ডাউন করে রাখবেন, আপনি তৈরি হয়ে যাবেন। নেক্সট রয়েছে আপনার আমাদের সব থেকে বড় জিনিস রয়েছে মেনলি এনসিএফ এবং আরটিআই এবং আরটিই, এই তিনটে কনসেপ্ট কিন্তু খুব বড় জিনিস, আর এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। এনসিএফ কেন বললাম, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা এসেছিল বেশ কয়েকবার এসেছে আমাদের, তো এইখানে আপনার সাবজেক্টকে নিয়ে কি বলেছে, সাপোজ ধরে নিন আপনি ম্যাথের আপনার গ্রাজুয়েশন রয়েছে ম্যাথের, তো ম্যাথকে কিভাবে পড়াতে হবে, এনসিএফ কি বলেছে, কারণ এখান থেকে আপনাকে যে অ্যান্সারটা ওনারা নেবেন বোর্ডের মেম্বার্স গুলো, ওনারা কিন্তু এর উপর বেস্ট করে অ্যান্সারটা নেবেন। আপনি নিজের মতো করে বলে দিলেন যে আমি ঠিক আছে আমি চাইল্ড সেন্ট্রিক পড়াবো, কিংবা আমি এইভাবে পড়াবো, আমি জলি লাইফের পড়াবো, ঠিক আছে, তেমন মানে এনসিএফ কি বলেছে, কারণ এনসিএফ যত জানা এনসিএফটা রেডি করেছেন ওনারা যথেষ্ট রিসার্চ ওরিয়েন্টেশন কাজ করেছেন, অনেক ভালো মানুষ রয়েছেন, অনেক কাজ করেছেন বলেই কিন্তু এনসিএফটা ফাইনালাইজ হয়েছে। তো এনসিএফ কি বলেছে অবশ্যই জেনে যাবেন। ইংলিশ যদি আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হয় তাহলে আপনারা এনসিএফটাকে পড়া রাখবেন যে আপনার সাবজেক্টকে নিয়ে এনসিএফ কি বলেছে। তারপরে আরটিআই জানবেন আরটিআইটা কি রয়েছে, একটা কবে এসেছিল, কবে এনঅ্যাক্ট হয়েছিল, দেন আরটিআইটা পুরোটাই, আরটিআইতে অনেকগুলো সেকশন রয়েছে, এখানে কত বছর থেকে কত বছর অব্দি বাচ্চারা অ্যাডমিশন হতে পারবেন, তারপরে সিস্টেমসের জন্য কি বলা হয়েছে, তারপরে আর এই ধারাগুলো কি রয়েছে, এর তো অনেকগুলো সাব ক্লজ রয়েছে, সাব ক্লজগুলো কি রয়েছে, অনেক কিছু জায়গা রয়েছে যেটা আরটিআইতে রয়েছে, আপনার অবশ্যই করে যেতে হবে। নেক্সট রয়েছে
আপনার ডিস্ট্রিক্ট নিয়ে জানতে হবে, আপনার জেলা সম্বন্ধে অনেক কিছু জানা প্রয়োজন রয়েছে। আপনার যে প্রমিনেন্ট জায়গা রয়েছে, প্লেস থাকতে পারে, আপনার হচ্ছে যেমন স্যার বললেন যে ব্যক্তি থাকতে পারে, প্লেস থাকতে পারে, লিটারেসি রেট কেমন আপনার এরিয়াতে। যেমন ধরেন আমার মুর্শিদাবাদ, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার কুচবিহার আমি থাকছি বর্তমানে, আমার পোস্টেড এরিয়া। তো আমার এরিয়াতে লিটারেসি রেট কত, ফিমেল লিটারেসি রেট কত, মেল লিটারেসি রেট কত, চাইল্ড লিটারেসি রেট কত, এটা অবশ্যই জানা প্রয়োজন। একদম শিক্ষক হিসাবে যখন আমি অ্যাপিয়ার হতে যাবো তখন আমাকে এগুলো কম্প্যাক্টলি হিসাবে যেতে হবে। তো লিটারেসি রেট জেনে যাবেন, গুগলে এখন অ্যাভেলেবেল এগুলো, ডেটাবেস রেডি রাখবেন। তারপরে আপনার ভালো কি রয়েছে, ধরুন আমি যদি মুর্শিদাবাদ নিয়ে বলি, তো অবশ্যই আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন আর্কিটেকচার রয়েছে, আর্কিটেকচার কি কি হিস্ট্রি রয়েছে, হিস্টোরিক্যাল কি কি ভ্যালুজ রয়েছে। যদি আমি হিস্ট্রি সাবজেক্টে পড়াই তাহলে এমন হতে পারে যে আপনি ধরুন কেউ মুর্শিদাবাদ থেকে বিলং করছেন, তো প্রশ্ন করতেই পারে যে আপনি তাহলে বাচ্চাদেরকে কিভাবে হিস্ট্রি পড়াবেন, সিভিক কিভাবে পড়াবেন, তো আপনি কি বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারেন, ওখানে ট্যুর করবেন। তো এরকম প্রশ্ন কিন্তু আপনার রেডি থাকে, অবশ্যই ট্যুর করা একটা বড় জায়গা। কারণ এই বাচ্চারা যখন আপনার ফিজিক্যাল মোডে পড়াশোনা করবে, তার মেমোরাইজেশনটা খুব ভালো হয়, সে ভালোভাবে শিখতে পারে, তার লার্নিং ক্যাপাবিলিটিটা যথেষ্ট স্ট্রং হয়ে যায়। তো আপনি এইভাবে স্টার্ট করবেন। নেক্সট রয়েছে এনভায়রনমেন্টাল ইস্যুস। কেন এনভায়রনমেন্টাল ইস্যু বললাম, কারণ হচ্ছে আমাদের ইভিএস বলে সাবজেক্ট অবশ্যই রয়েছে প্রাইমারিতে। তো এনভায়রনমেন্টাল ইস্যুস কি কি রয়েছে এরিয়াতে, আপনার এরিয়াতে হোক বা আমাদের স্টেটে কি কি রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই জানবেন। তারপরে যেটা সব থেকে বড় ব্যাপার, আপনাকে জিজ্ঞেস একদম, যদি একটা প্রপার ইন্টারভিউ হয়, এটা অবশ্যই জিজ্ঞেস করবে যে সিলেবাস আপনি কি দেখেছেন, প্রাইমারি স্কুলের সিলেবাস আপনি দেখেছেন, কি কি সিলেবাস রয়েছে, বলুন তো এই বইয়ের নাম কি, বা এই ক্লাসে এই বইটা কি নামে পরিচিত, বা এই কি কন্টেন্ট রয়েছে। এই প্রশ্নটা আসার মানে অবশ্যই উচিত মনে হয় আমার। তো সিলেবাস গুলো অবশ্যই দেখবেন। প্রত্যেক গুগলে অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে, পোর্টালে যেমন স্যার বললেন বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে, বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকটা বই কিন্তু পিডিএফ আকারে দেওয়া আছে। আপনি প্রত্যেকটা বইয়ের কন্টেন্ট নোট ডাউন করে নেবেন, প্রত্যেকটা বইয়ের নাম নোট ডাউন করে নেবেন এবং কন্টেন্ট গুলো দেখে নেবেন যে কোনখানে কি কন্টেন্ট রয়েছে। এবং আমাদের প্রাইমারি স্কুলের বই খুব সুন্দর, এখন অনেক সুন্দর করেছে, তো ওই দেখে নেবেন। হ্যাঁ, তো লোক একটু আত্মস্থ করবেন। আত্মস্থ করলে কি হয়, আপনি যথেষ্ট কনফিডেন্ট থাকবেন যে আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো। আমার বই আছে, তারপরে আপনার পরিবেশ আছে, পরিবেশে প্রচুর রয়েছে ভালো ভালো আমাদের কন্টেন্ট রয়েছে। ডিএলএ যারা এক্সাম দিয়েছেন তারা আপনারা জানেন যে যখন এমসিকিউ কোশ্চেন গুলো আপনারা অ্যাপিয়ার করেছিলেন, তো ওখানে অনেক কিছু কন্টেন্ট রয়েছে, বাঁকুড়া হোক, মেদিনীপুর হোক, তারপরে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, নর্থের রয়েছে, প্রচুর কন্টেন্ট রয়েছে। আপনারা ওখানে নোট ডাউন করে নেবেন, কারণ প্রাইমারি স্কুলের বই থেকেই তো সেই কোশ্চেন গুলো করবে, তাই না? নেক্সট যদি আমরা চলে যাচ্ছি, যে এবারে কোশ্চেন একটা আসতে পারে, সেটা হচ্ছে ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্ট। কারণ হচ্ছে একটা বাচ্চাকে আপনি পড়াবেন, তার মূল লক্ষ্য হচ্ছে আপনি বাচ্চাদের কতটা অ্যাসেস করছেন এবং কতটা ইভালুয়েশন আপনি দিকে নিয়ে যেতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন আসতে পারে যে ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্টের পার্থক্যটা কি। কারণ এই প্রশ্নটা কিন্তু বরাবরই আসার সম্ভাবনা বেশি। তো এগুলো রেডি করে নেবেন। ইভালুয়েশনটা কি, অ্যাসেসমেন্টটা কি। অ্যাসেসমেন্টটা নিউমেরিক্যাল ভ্যালুজ থাকবে, আর আপনার হচ্ছে ইভালুয়েশনটা কি, যে আমাদের সম্পূর্ণটাই হবে কমপ্লিটলি লার্নিং যে আউটকামস রয়েছে উইথ ভ্যালুজ। ঠিক আছে, এটা জিজ্ঞেস করবো। আবার এডুকেশনের আপনার জানতে পারে যে হোয়াট ইজ এডুকেশন, আপনি এডুকেশন বলতে কি বোঝেন। আমি পরবর্তীকালে বিভিন্ন কোশ্চেন গুলো নিয়ে আসবো, আমি জাস্ট একটু কন্টেন্ট গুলো বলে দিচ্ছি। তারপরে ফরমেটিভ এভালুয়েশন কি, সামেটিভ এভালুয়েশন কি, ফরমেটিভ এভালুয়েশন কখন করানো হয়, সামেটিভ এভালুয়েশন কখন করা হয়, এবং রিমিডিয়াল টিচিং। কারণ ফরমেটিভ এভালুয়েশনের পরে আমি একটু বলে রাখি আপনাদের, প্রত্যেক মাসের 3rd উইকে আপনার ফরমেটিভ এভালুয়েশন হয়। যে আপনি কোনো একটা বাচ্চাকে পড়ালেন, বাচ্চাকে পড়ানোর পর 3 সপ্তাহ পড়ানোর পর থার্ড উইকে ফরমেটিভ এভালুয়েশন হয়, যেটা আপনার রুলস রয়েছে। তো ওইখানে বাচ্চাকে পড়ানো হলেন, আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি, 3 সপ্তাহ ধরে পড়ানো হলো, অ্যাসেসমেন্ট করালো, আপনার ফরমেটিভ এভালুয়েশন করলাম, বাচ্চাটার আমি আউটকাম পেলাম যে বাচ্চাটা কতটুকু জেনেছে। এবারে দেখা গেল বাচ্চারা সেভাবে শিখতে পারছে না, তার জন্য কি করা হয়েছে, 4th উইকে করা হয়েছে রিমিডিয়াল টিচিং, মানে আবার সেই বাচ্চাটাকে নতুন ভাবে বোঝানো। তো রিমিডিয়াল টিচিংটা কি অবশ্যই জানবেন, এটা প্র্যাকটিক্যালি অ্যান্সার গুলো করবেন, মানে এটা মানে মুখস্থ করে বলবেন না, তখন আটকে যাবেন। তো এগুলোকে অবশ্যই জানবেন যে ফরমেটিভ এভালুয়েশনের পরপরই আপনার রিমিডিয়াল টিচিংটা হয়। রিমিডিয়াল টিচিংটা আপনি কিভাবে করাবেন, কারণ প্রশ্ন আসতে পারে। কারণ আমি এগুলো পড়ে আসছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে একটা ক্লাসরুম ম্যানেজমেন্ট রয়েছে। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জানার পরে তো আপনি রিমিডিয়াল টিচিং করবেন, কারণ রিমিডিয়াল টিচিং এর সঙ্গে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের প্রচুর সম্পর্ক রয়েছে, এটা আপনার নোট করবেন। তারপরে আপনার রয়েছে ফরমেটিভ ইভালুয়েশন আপনি কিভাবে করবেন, অনেকগুলো জায়গা রয়েছে। ফরমেটিভ ইভালুয়েশন আপনার রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, আপনি একটা বাচ্চাকে কিভাবে ফরমেটিভ ইভালুয়েশন কোশ্চেন গুলো দেখে নেবেন। স্কুলে পাশে কোনো একটা স্কুলে যাবেন, বলবেন যে আপনাকে কি কোশ্চেন করেছেন দেখি, সামেটিভ ইভালুয়েশন বা ফরমেটিভ ইভালুয়েশন কোশ্চেন কি করেছেন, বা হলিস্টিক রিপোর্ট কার্ড প্রত্যেকটা স্কুলে আমরা পাঠিয়ে দিয়েছি, তো একটা দেখে নেবেন। আমি তার ইন্ডিকেটর গুলো দিয়ে নোট ডাউন করে নেবেন, ঠিক আছে। তারপরে লার্নিং ডিফিকাল্টিজ,
আপনার একটা বাচ্চার মধ্যে বিভিন্ন লার্নিং ডিফিকাল্টি থাকতে পারে। তো এগুলো মানে জানেন, জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা ডাইলেক্সিয়া মানে কি হতে পারে, বা ডিসগ্রাফিয়া হতে কি পারে, ডিসক্যালকুলিয়া কি হতে পারে, এগুলো কি আপনারা জিজ্ঞেস করতে পারে। তো আপনারা জানেন এটা যে ডিসগ্রাফিয়া মানে হচ্ছে লেখার সমস্যা থাকতে পারে, পড়ার সমস্যা থাকতে পারে, এবং হচ্ছে যে ক্যালকুলেশনের একটা সমস্যা থাকতে পারে। তো এগুলো তো জানবেন। আর এবারে চলে আসছি আমরা যে আপনার হোলিস্টিক রিপোর্ট কার্ড, যেটা 2020-তে এসেছে। হোলিস্টিক রিপোর্ট কার্ড মানে হোলিস্টিক রিপোর্ট কার্ড বলতে যে আমরা এভালুয়েশনের একটা নতুন মাত্রা এসেছে, যে একটা আমাদের রিপোর্ট কার্ড রেডি হবে বাচ্চাদের জন্য, প্রত্যেকটা বাচ্চার জন্য ইন্ডিভিজুয়ালি একটা রিপোর্ট কার্ড, যেখানে বাচ্চাটার কমপ্লিটলি আমরা আউটকাম লিখে রাখবো। তার পার্সোনালিটি ট্রেট কি রয়েছে, তার বিভিন্ন ডোমেন্স কি রয়েছে, বাচ্চাটা কিভাবে ডেভেলপমেন্ট করছে, তার বাচ্চাটার কি কি সমস্যা রয়েছে, সমস্ত কিছু আমরা রিপোর্ট কার্ডের মধ্যে তুলে ধরবো। এর মধ্যে কি কি রয়েছে, আমরা যদি কগনিটিভ ডোমেন দেখি বাচ্চাটার মধ্যে, কগনিটিভের মধ্যে রয়েছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, মানে গার্ডিয়ানের যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে, ওর উপর যে তার বুদ্ধিমত্তাটা কেমন রয়েছে বাচ্চাটার বিভিন্ন ধরনের বুদ্ধি থাকতে পারে, তার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, গান বাজনা হতে পারে, কবিতা হতে পারে, খেলাধুলার প্রতি হতে পারে। তো এই যে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, সেটা কিন্তু আমাদের নোট ডাউন করতে হয় এই রিপোর্ট কার্ডে। প্রত্যেকটা বাচ্চার জন্য এখন রিপোর্ট কার্ড রেডি, হাই স্কুল আপ টু 8 অব্দি, ঠিক আছে। তারপরে রয়েছে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, ওই বাচ্চাটার এরিয়া অফ ইন্টারেস্ট কি রয়েছে, সে মিউজিক খুব ভালোবাসে, গান বাজনা করতে ভালোবাসে, কিংবা সে আঁকতে ভালোবাসে, ড্রয়িং করতে ভালোবাসে। সেই ক্ষেত্রে আপনারা এই ইন্ডিকেটর হলো প্রথম কগনিটিভ ডোমেনের ক্ষেত্রে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, তারপরে স্পেসিফিক স্কিলস কি রয়েছে, বাচ্চার স্পেসিফিক স্কিলস কি রয়েছে, ঠিক আছে। তারপরে আপনার রয়েছে তার অ্যাংজাইটি কি, ফিয়ার অফ অ্যাংজাইটি কি রয়েছে। কারণ একটা বাচ্চা যতই সে এগুলোতে আপনার ক্রিয়েটিভ হোক না কেন, তার একটা অ্যাংজাইটি থাকে, প্রত্যেকটা মানুষের একটা অ্যাংজাইটি থাকে। আমার একটা অ্যাংজাইটি রয়েছে, আপনাদের রয়েছে। তো বাচ্চাটার অ্যাংজাইটি রয়েছে, অনেক সময় অনেকে পড়তে ভয় পায় বা লিখতে ভয় পায়, স্কুল আসতে ভয় পায়, তো সেই বাচ্চাটাকে ব্যাপারটাকে নোট ডাউন করা, ঠিক আছে। তারপরে বিহেভিয়ারাল প্যাটার্ন রয়েছে কি, এই বাচ্চাটা কতটা সেলফ অ্যাওয়ার্ড, নিজেকে কতটা চেনে, কমিউনিকেশন স্কিল কি, সে টিচারদের সঙ্গে কিভাবে কমিউনিকেট করছে, বা তার সহপাঠীদের সঙ্গে কিভাবে কথা বলছে বা কমিউনিকেট করছে, ঠিক আছে। তারপরে রয়েছে আপনার কোলাবোরেটিভ থিঙ্কিং, সে বাচ্চাটা সবার সঙ্গে গ্রুপে কিভাবে কাজ করছে, গ্রুপ লার্নিং কিভাবে করছে, এই সমস্ত আমরা ইন্ডিকেটর গুলো কিন্তু হোলিস্টিক রিপোর্ট কার্ডে আমরা করি। তারপরে সে ডেভেলপমেন্ট কি রয়েছে, তার লিসেনিং স্কিলস কেমন রয়েছে, আপনি যেমন পড়াচ্ছেন বাচ্চাটা কতটুকু শুনতে পারছে। তারপর অনেক ইমোশনাল ডোমেন রয়েছে, আপনার গোল্ডম্যানের থিওরি আপনার পড়েছেন যে ইমোশনাল ডেভেলপমেন্ট কেমন রয়েছে, এগুলো নিয়ে মোটামুটি ভাবে করা হয়। তারপরে এগুলো হওয়ার পরেও যে আপনাকে যখন রিমেডিয়াল এর ব্যাপারটা বলবে, সাথে সাথে একটা কোশ্চেন করতে পারে যে আপনার টেস্টিং টুলস গুলো কি হওয়া উচিত। আপনি যে একটা বাচ্চাকে রিমেডিয়াল টিচিং দেবেন, কি করবেন, কিভাবে করবেন, অবশ্যই এগুলো টেস্টিং টুলস এর মধ্যে মেনলি যেটা পড়ে কোশ্চেনের পরে, ভার্বাল টেস্ট পড়ে, এবং হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং পড়ে। মেনলি এগুলোকে অবশ্যই আমি বাচ্চাটাকে কোশ্চেন করবো, বাচ্চাটাকে কোশ্চেন করে তার আনসার দেবো, কিংবা কিছু ভার্বাল টেস্ট দেবো, কিংবা তাকে অ্যাক্টিভিটি প্ল্যান দেবো, যে কোনো কাজ করার জন্য। যেমন হয় না, হয়তো দেখতে পারেন যে নাম করে তার ছক কাটা হলো, মাটি করে দাও, লাভ মারো, কিংবা পণ্যের বোর্ডটা হলো আপনি সাজিয়ে নাও। তো এগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস প্ল্যান। তো এই টেস্টিং গুলোকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। মোটামুটি চলো এরপরে চলে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। যদি দেখি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে মেইনলি দেখবেন যে ওই দিনটা কিসের জন্য বিখ্যাত। আপনি যেদিন ইন্টারভিউ অ্যাপিয়ার হচ্ছেন সেই দিনটা কেন বেশি বিখ্যাত সেটা করবেন। মেয়েদের ক্ষেত্রে একটা বলে রাখবো যে 8 মাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়, বা এডুকেশন রিলেটেড যদি সেই মাসে বা সেই বছরে আপনার কোনো প্রমিনেন্ট ডেট থাকে সেগুলোকে অবশ্যই নোট ডাউন করবেন। তারপরে এই বছর যেমন ধরে নিন 2025 ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এই বছর মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স কি রয়েছে, তো রিসেন্ট যে ইনসিডেন্ট গুলো রয়েছে সেগুলো জেনে রাখবেন। প্রাইজ গুলো কি পেয়েছে, যেমন বুকার কে পেয়েছে, তারপরে আপনার ম্যান বুকার কে পেয়েছে, বুকার ইন্টারন্যাশনাল কে পেয়েছে, আমাদের ইন্ডিয়ান আমাদের জুম্পা লাহিড়ী বুকার ইন্টারন্যাশনাল পেয়েছে। তো এগুলো কিন্তু কোশ্চেন অবশ্যই আসার মতো জায়গা রয়েছে। ইভেন্টস কি রয়েছে, যেমন ধরেন উমেন্স ওয়ার্ল্ড ক্রিকেট কাপ এখন চলছে আমাদের, মেয়েদের জন্য একটা কমন কোশ্চেন এটা আসতে পারে যে এই সময় আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে জেনারেলি যে আচ্ছা আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কে আছে ইন্ডিয়ান থেকে, তাকে কিন্তু ইন্ডিকেট করলো না যে ম্যান বা উমেন ক্রিকেট টিমকে, তো আপনি দুটোই বলবেন। দেখা গেল আপনি মেন নামলেন, তো আপনাকে বলতে কি আপনি কি ছেলেকে গুরুত্ব দিচ্ছেন না, দেখে তাহলে জেন্ডার স্পেসিফাই করছেন, আপনি শুধু যদি ছেলের নাম নেন তাহলে আপনি কি আচ্ছা আপনি মেয়ে হয়ে তাহলে ওমেন ক্রিকেট টিমের নাম জানেন না, এরকম হচ্ছে ফাঁদে ফেলার জন্য। তো ফাঁদে পড়তে হবে না, তো দুটোই জেনে যাবেন কারা রয়েছে। আর মন্ত্রিসভা অবশ্যই না, হ্যাঁ নোবেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই বছর, যারা লিটারেচারে কি পেলো,
তারপরে পিস নোবেল প্রাইজ খুব একটা কি বলবো আলোচনায় ছিল, তো এটা জেনে যাবেন। এটা জানার মতো কোশ্চেন এবং আসার মতো কোশ্চেন এগুলো। তারপরে মন্ত্রিসভা কে রয়েছে, স্টেট হোক বা আমাদের সেন্ট্রাল হোক, এবং কে কোন পদে রয়েছেন, কারণ সিজিআই থেকে শুরু করে বিভিন্ন অ্যাটর্নি জেনারেল হোক, এগুলো জানার প্রয়োজন হলো। এগুলো 5 থেকে 7 জন রয়েছে যারা পড়াশোনা করছেন, যারা প্রিপারেশনের মধ্যে রয়েছেন, তাদের এগুলো সমস্যা হওয়ার কথা না। একটু জেনে যাবেন যে প্রধান বিচারপতি কে রয়েছে, তারপরে গভর্নর কে রয়েছে, আমাদের স্টেটে মন্ত্রিসভা কি রয়েছে, শিক্ষা দপ্তরে কি রয়েছে, আমাদের সেন্ট্রালের শিক্ষামন্ত্রী কে রয়েছেন, এগুলো খুব কমন কোশ্চেন বলা যেতে পারে। তারপরে আপনার আমি কিছু কমন কোশ্চেন বলেছি, এবারে কিছু কনসেপচুয়াল যে জায়গাগুলো রয়েছে, যেগুলো আপনি পড়ে যাবেন, আপনাদের যে ডিগ্রেড করেছেন, এই ক্ষেত্রে প্রথমে চলে আসে ব্লুম ট্যাক্সোনমি। ব্লুম ট্যাক্সোনমিটা অবশ্যই জানবেন। ব্লুম ট্যাক্সোনমি দুটো ক্ষেত্রে কাজে লাগে। সেটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের ইভালুয়েশনের ক্ষেত্রে, আর 2 নম্বর হচ্ছে আপনি কিভাবে পড়াচ্ছেন, কারণ ব্লুম তো বিভিন্ন ধরনের ইন্ডিকেট করেছে, রিমেম্বারিং আছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, অ্যাপ্লাইং রয়েছে, অ্যানালাইজিং, ক্রিয়েটিং, ইভালুয়েটিং। তো এই বিষয়গুলো রয়েছে। তো আপনি ব্লুম ট্যাক্সোনমিটা একটু ভালোভাবে পড়ে যাবেন, কারণ ব্লুম ট্যাক্সোনমির ক্ষেত্রে কোশ্চেন সেট আপের ক্ষেত্রে এটা বড় জায়গা একটা। আপনি একটা বাচ্চাকে পড়ালেন, বাচ্চার একটা কনটেক্সট পড়ালেন, পড়ানোর পরে বাচ্চাটাকে কিভাবে এভালুয়েট করবেন, কিভাবে কোশ্চেন সেট আপ করবেন, কোশ্চেন সেট আপ একটা বড় জায়গা। এক্ষেত্রে ব্লুম ট্যাক্সোনমি একটা বড় আমাদের ক্ষেত্রে গাইড ম্যাপ করা যেতে পারে, যে ব্লুম ট্যাক্সোনমিকে দেখেই আমরা ভালোভাবে একটা কোশ্চেন সেট আপ করতে পারি, তার মার্ক ডিস্ট্রিবিউশন করতে পারি। তো সেই ক্ষেত্রে রিমেম্বারিং বাচ্চাটা কতটুকু মনে রাখতে পারছে, আন্ডারস্ট্যান্ডিং বাচ্চাটা কতটুকু বুঝেছে, অ্যাপ্লাইং বাচ্চাটা কতটুকু অ্যাপ্লাই করছে তার প্র্যাকটিক্যাল লাইফে, অ্যানালাইসিস কতটুকু সে কারণ দর্শাতে পারছে, অ্যানালাইসিস ক্ষমতা কতটুকু বেড়েছে, ক্রিয়েটিং তার মধ্যে ক্রিয়েটিভিটি কতটা বেড়েছে, এবং এভালুয়েশন আপনাকে কতটা এভালুয়েট করতে পারছেন, এটা করবেন। তারপর চলে আসছে সিডব্লিউএসএন বিষয় নিয়ে আপনাকে কোশ্চেন করবে। সিডব্লিউএসএন বিষয়টা কি, বা আপনার ক্লাসরুমে যদি সিডব্লিউএসএন বাচ্চা থাকে তারা কিভাবে পড়াবেন, এটা অবশ্যই নোট করে রাখবেন। সিডব্লিউএসএন চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বাচ্চাকে বিভিন্ন ধরনের হতে পারে। সিডব্লিউএসএন মানে ফিজিক্যালি আপনার ইম্পেয়ার্ড বা হ্যান্ডিক্যাপ ঠিক। তো এই ক্ষেত্রে নামটা হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তো এই বাচ্চাকে যদি থাকে ক্লাসরুমে কিভাবে পড়াবেন এগুলো নোট করে রাখবেন। তারপর হচ্ছে কারিকুলার অ্যাক্টিভিটিস এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ভীষণ কমন কোশ্চেন, কোশ্চেন করতে পারে এই কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে কি বোঝেন, কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে কি বোঝেন, আপনি ক্লাসরুমে কিভাবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কে আপনি রাখবেন একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রশ্ন আসতে পারে, অবশ্যই আসবে। তারপরে স্কিমা কি চলে আসবে, আইকিউ কি, আইকিউ ধারণা কে দিয়েছিল, আইকিউ কিভাবে আপনি যাচাই করবেন, গিফটেড চিলড্রেন কি, কিংবা ওভার স্মার্ট চিলড্রেন কি, বা আপনার হচ্ছে ক্রিয়েটিভ চিলড্রেন কি। এই রিসেন্টলি একটা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আছেন যে কেবিসিতে একটা বাচ্চা এসেছিল, অনেকেই বাচ্চাটাকে নিয়ে খুব ট্রোল করছে। তো এটা হচ্ছে ওভার স্মার্ট বাচ্চা। ওভার স্মার্ট, যেমন আপনি একটা পিছিয়ে পড়া বাচ্চাকে বা সিডব্লিউএসএন বাচ্চাকে কন্ট্রোল কিভাবে করবেন, কিভাবে বোঝাবেন, ঠিক তেমনই আপনার কিন্তু কর্তব্য হচ্ছে গিফটেড চিলড্রেন কিংবা ওভার স্মার্ট বাচ্চাদেরকে, যারা ওভার অ্যাক্টিভ, প্রো অ্যাক্টিভ যারা বাচ্চা, তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই কোয়ালিটি আপনার থাকা উচিত। আপনাকে এই প্রশ্ন অবশ্যই আসবে, আপনি কিভাবে একটা ওভার স্মার্ট বাচ্চাকে, এমন তো নয় যে আমার প্রাইমারি স্কুল সব বাচ্চা পিছিয়ে পড়ে বাচ্চা, এমনও হতে পারে অনেক অনেক ট্যালেন্ট, অনেকটা এগিয়ে আসে, নিজের বয়সের থেকে বেশি এগিয়ে আসে, তাকে কিভাবে আপনি ট্যাকেল করবেন, এটা কিন্তু আপনার জানা প্রয়োজন রয়েছে। তারপরে রয়েছে আপনার মিড ডে মিল, যেটা স্যার বললেন যে মিড ডে মিল নিয়ে অবশ্যই জানবেন। মিড ডে মিলটা কখন হয়েছিল, মিড ডে মিলের বর্তমান নাম কি, যেটা নাম আছে পিএম পোষণ। আমাদের স্টেটে মনে হয় 2002 কি 3 এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, প্রথম ইমপ্লিমেন্ট হয়েছিল সাউথ ইন্ডিয়াতে। তো এগুলো দেখে নেবেন। তারপরে ইগনুটা জেনে নেবেন, ইগনুটা যেহেতু ওপেন ইউনিভার্সিটির ব্যাপারটা রয়েছে জানবেন। তারপরে এসএসএম, যেটা সর্বশিক্ষা মিশন, একসময় নাম ছিল সর্বশিক্ষা অভিযান, তারপরে সর্বশিক্ষা মিশন, কারণ সর্বশিক্ষা মিশনের সঙ্গে আমাদের প্রত্যেকটা স্কুল অঙ্গভাবে জড়িত রয়েছে, ঠিক আছে। তো সর্বশিক্ষা মিশন অবশ্যই জানবেন। ওয়েস্ট বেঙ্গল নিয়ে জানবেন, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল যে জায়গাগুলো রয়েছে, হিস্টোরিক্যাল জায়গা রয়েছে, কালচারাল অ্যাসপেক্ট তো জেনে যাবেন, এবং এডুকেশনাল যে অ্যাসপেক্ট গুলো রয়েছে এগুলো নোট ডাউন করবেন, তাতে করে কোশ্চেন যেখান থেকে এখন আপনি যাতে অ্যান্সার করতে পারেন। তারপর চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার, যেটা বললাম যে এই দেখেন কারেন্ট ইভেন্ট রয়েছে, কারেন্ট নিউজ খুব বেশি রয়েছে। তারপরে আপনার প্রাইজ গুলো রয়েছে। এই সময় কারেন্ট অ্যাফেয়ার বলতে এই মাসে দেখা গেল আপনার ইসরায়েলের যে ঘটনাটা, প্যালেস্টাইনের যে ঘটনা আছে, পিস প্রাইজ, নোবেল প্রাইজ আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ গুলো হচ্ছে এই মুহূর্তে। তারপরে আপনার যে বুকার প্রাইজ গুলো হলো, বা বিভিন্ন প্রাইজ গুলো কোন কার সঙ্গে কি যুক্ত রয়েছে, একটু জানা দরকার, একটু খুব একটা চাপের বিষয়টা পেয়ে যাবেন। তারপরে রয়েছে আপনার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা রয়েছে, ওখানে আপনার কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। আমি তো ওখানে চলে যাচ্ছি ডাইরেক্ট। ওখানে যেটা বলা হয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এর নাম দেওয়া হয়েছিল এডুকেশন ফর অল কোয়ালিটি এডুকেশন। এতদিন কিন্তু
আমরা এডুকেশন ইম্পার্ট করবো, এডুকেশনটাকে আমরা আপনার কি বলবো মৌলিক অধিকার কিংবা মৌলিক কর্তব্যের মধ্যে রেখেছিলাম, কিন্তু এটা বাচ্চাদের দিতে হবে। এবং যে সেকশনটা করেছে বাচ্চাদের ভাগ করা হয়েছে 3 থেকে 18 বছরের মধ্যে, সেটা ভাগ করা হয়েছে 5+3+3+4, ঠিক আছে। ফাউন্ডেশন লিটারেসি লার্নার যেটা বলা হচ্ছে আমাদেরকে, যে 3 থেকে 8 বছরের মধ্যে ওই একটা বাচ্চাকে প্রি প্রাইমারি এডুকেশন দিতে হবে। এটা এখন প্রত্যেকটা স্কুলে অলরেডি স্টার্ট হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখবেন অনেক জায়গাতে প্রি প্রাইমারি মানে প্লে স্কুল যেটা এই স্কুলে স্টার্ট হয়েছে। তো 3 থেকে 8 বছরের মধ্যে একটা ক্লাস হচ্ছে, তারপরে 3 বছর, তারপরে 3 বছর, তারপরে 4 বছর, তারপরে মাতৃভাষা শিক্ষাদান আপনার হচ্ছে 5ম শ্রেণী অব্দি মাতৃভাষা শিক্ষাদান করতে হবে। স্কুল কমপ্লেক্স সিস্টেম এই পলিসির একটা বড় জায়গা। তারপরে হোলিস্টিক প্রোগ্রেস বললাম আপনাকে, হোলিস্টিক রিপোর্ট যেটা বললাম এটা এই পলিসির বড় ক্ষেত্রে এভালুয়েশনের ক্ষেত্রে অ্যাড করা হয়েছে। আপনার 3 ল্যাঙ্গুয়েজ যে সিস্টেমটা এখানে অ্যাড করা হয়েছে, প্রথমে মাতৃভাষা, তারপরে ভারতীয় ভাষা, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, দেন একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। স্কিল ওরিয়েন্টেড লার্নিং একটা বড় ক্ষেত্র হচ্ছে স্কিল ওরিয়েন্টেড লার্নিং, এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে দেখে যেতে হবে। তারপরে হচ্ছে আপনার সিলেবাস, আপনার বললাম যে সিলেবাসটা অবশ্যই জেনে নেবেন, নোট ডাউন করে নেবেন। তারপর হচ্ছে এডুকেশনাল সাইকোলজি, যে সাইকোলজির আপনার বিভিন্ন যে সাইকোলজি যারা দিয়েছেন, কনসেপ্ট গুলো দিয়েছেন, ওগুলো অবশ্যই জানবেন। তার সঙ্গে কিভাবে আপনি পড়াবেন, কিভাবে ওখান থেকে প্রশ্ন হবে, আমি যদি যাচ্ছি ওখানে। তারপর এডুকেশনাল কমিশন বললাম, সেটা নোট ডাউন করবেন। তারপরে শিক্ষণ পদ্ধতি, আপনি বাচ্চাকে কিভাবে পড়াবেন, প্লে ওয়ে মেথডে পড়াবেন, স্টোরি টেলিং এ পড়াবেন, অ্যাক্টিভিটি বেসড পড়াবেন, আপনাকে হয়তো কন্টেন্ট দিয়ে দিল, আপনি এটা কিভাবে পড়াবেন, তো সেটা এটা জেনে নেবেন। চাইল্ড সাইকোলজি জেনে নেবেন, জেনারেল নলেজ একটু হালকাভাবে দেখে নেবেন। তারপরে চাইল্ড রাইটস, এই মুহূর্তে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে চাইল্ড রাইটসটা, চাইল্ড সেফটি, চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড রাইট, একটা বাচ্চার শিশুর অধিকার। আদৌ কিন্তু আমরা মানব অধিকার নিয়ে কথা বলি, কিন্তু আমরা যেহেতু শিক্ষক হতে চলেছি, আমরা টিচার প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত হতে চলেছি, অবশ্যই আমাদেরকে চাইল্ড ম্যারেজ নিয়ে জানতে হবে, চাইল্ড সেফটি নিয়ে জানতে হবে। এমন হতে পারে যে আপনি কি জানেন যে চাইল্ড সেফটি নাম্বার কত, কোন নাম্বারে কল করলে চাইল্ড সেফটি ওখানে কল যাবে। তো ওটা 1098 এই নাম্বারে কল করলে সরাসরি একটা বাচ্চা তার যে কোনো বিষয়ে কমপ্লেন করতে পারে। তো এটা অবশ্যই জানবেন। চাইল্ড ম্যারেজ নিয়ে আপনি কিভাবে আপনার এরিয়াতে চাইল্ড ম্যারেজ যদি হয় আপনি কিভাবে আটকাবেন, বা আপনার স্কুলে যদি এরকম ঘটনা হয়, চাইল্ড ট্রাফিকিং নিয়ে আপনি কাজ করবেন, এইভাবে একটু জেনে যাবেন। তারপরে আপনার ঠিক আছে, অপারেশন ব্ল্যাকবোর্ডটা অবশ্যই জানবেন। অপারেশন ব্ল্যাকবোর্ডটাও কিন্তু অনেক সময় দেয়। ইউনেস্কো নিয়ে একটু জানবেন, এই যে অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো রয়েছে, ইউনিসেফ এবং ইউনেস্কো, একটু জেনে নেবেন। তারপরে হচ্ছে আপনার আমি এবারে যে কনসেপ্ট গুলো রয়েছে, যেমন ধরেন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, ওটা নিয়ে জানবেন যে উনি কি বলেছিলেন, বুনিয়াদী শিক্ষাটা কি করবেন। পিয়াজে কি দিয়েছিল, কগনিটিভ ডেভেলপমেন্ট দিয়েছিল, বাচ্চার কিভাবে ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য রাখছেন, কিভাবে বাচ্চাটাকে আপনি অবজার্ভ করবেন। মাইকটসকে দিয়েছিল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা, আপনি জানেন কি বিষয়টা কি বলুন তো, আপনার প্রশ্ন হতেই পারে। স্কিনার অপারেশনাল আপনার অপারেন্ট কন্ডিশন ব্যাপারটা জিজ্ঞেস করতে পারে, জানেন কিনা। প্যাভলভ কি দিয়েছিল, ক্লাসিক্যাল কন্ডিশন দিয়েছিল। থর্নডাইক দিয়েছিল ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এটা একটা ক্লাসরুম ম্যানেজমেন্টের সঙ্গে খুব বেশি অঙ্গভাবে যুক্ত, জেনে নেবেন। গার্ডিয়ানের মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে, এটা জানবেন। আপনার জন ডিউই, যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্টিভিটি বেসড যেসব কাজগুলো আমরা করি বিদ্যালয়, সেক্ষেত্রে জন ডিউয়ের এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা জেনে নেবেন। বলে পার্সোনালিটি ট্রেস্টগুলো জানবেন, যে ফ্রয়েবেলের তার আগে বলবো ফ্রয়েবেলটা আছে, মন্টেসরি রয়েছে, একটু নোট ডাউন করে নেবেন। তারপরে পার্সোনালিটি ট্রেস্ট, একটা বাচ্চাকে কিভাবে আপনি যাচাই করবেন যে বাচ্চাটা কি ট্রেস্ট রয়েছে, এগুলো দেখে নেবেন। তারপরে মোটিভেশন, বাচ্চাকে আপনি কিভাবে মোটিভেট করবেন, এই প্রশ্নটা কিন্তু খুব বেশি আসবে। আমি আপনার দিকে যাচ্ছি, কোশ্চেন আনসারে যাওয়ার পরে। তো মোটিভেশন কি কি রয়েছে, রেঞ্জ এনফোর্সমেন্ট কি কি রয়েছে, পজিটিভ কেমন রয়েছে, নেগেটিভ কিভাবে আপনি বাচ্চাকে ইনপুট করবেন, হ্যাঁ আপনি কিভাবে বাচ্চাকে আপনি আগ্রহ বাচ্চার মধ্যে ঢোকাবেন, কিভাবে মোটিভেট করবেন, এই প্রশ্নগুলো খুব জেনারেল প্রশ্ন। একটু দিনের মতো যখন নোট ডাউন করবেন না এগুলোকে, তখন দেখবেন অটোমেটিকলি আপনি আনসার বেরিয়ে যাচ্ছে। কিন্তু এগুলোর জন্য একটা কন্টেন্ট জানা দরকার আমাদেরকে, কন্টেন্ট যখন জানবো তখনই কিন্তু আমরা আনসার গুলো করতে পারবো। তারপরে রয়েছে আপনার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, আপনার একটা বাচ্চাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যদি আপনি না বুঝতে পারি, তাহলে আমি বাচ্চাকে সেভাবে অ্যাসেস করতে পারবো, সেভাবে তাকে আপনার তার লার্নিং ডিফিকাল্টি জানতে পারবো না। অনেক হতে পারে বাচ্চাটা খুব পিছিয়ে পড়া, তার জন্য রিমিডিয়াল টিচিং দিতে হবে, যে একটা খুব বেশি অ্যাক্টিভ, তাকে সেইভাবে কন্ট্রোল করতে হবে। কিংবা সে একটা বাচ্চা কানে শুনতে পায় না, হয়তো সে পিছনে বসে আছে, সেজন্য আপনি কি করবেন। এই প্রশ্ন কিন্তু আপনার এনভায়রনমেন্টাল বেসড কোশ্চেন হতেই পারে, যে আপনি ক্লাসরুমে দেখছেন, আপনি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখছেন, একটা বাচ্চা কানে শুনতে পাচ্ছেন, চোখে খুব একটা বেশি দেখতে পাচ্ছেন, আপনি কি কি কেমন ভাবে তাকে ক্লাসরুমে আপনি ম্যানেজ করবেন, হ্যাঁ না। আপনার ভলিউম বাড়াবেন, আপনি বাচ্চার মিডল পোর্শনে গিয়ে যাতে করে বাচ্চা শুনতে পায়, কিংবা বাচ্চাটাকে আপনি সামনে বেঞ্চে বসাবেন, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে। তারপরে একটা বাচ্চা প্রশ্ন তার শিখতে সময় নেয়,
আপনি কিভাবে তাকে শেখাবেন, তাই না? এটা কিন্তু জানার জন্য আপনাকে জানতে হবে আমি কিভাবে পড়াবো, আপনি যে কোশ্চেন করবেন। যেমন স্কুল অনলাইনের জন্য আপনি বাচ্চাটাকে অ্যাক্টিভিটি বেসড প্ল্যান করাতে পারেন, তাকে স্টোরি রিডিং করাতে পারেন, তাকে গ্রুপ প্ল্যানিং করাতে পারেন, গ্রুপের সঙ্গে অ্যাড করাতে পারেন, তাই না? এ করবেন। আমি কিন্তু পরবর্তীকালে আসছি। তারপরে লার্নিং যে মেথড গুলো রয়েছে, যেটা বললাম যে বিভিন্ন মেথড রয়েছে, প্লে ওয়ে মেথড রয়েছে, অ্যাক্টিভিটি বেসড মেথড রয়েছে, চাইল্ড সেন্ট্রিক মেথড রয়েছে, এবং হচ্ছে লার্নিং বাই ডুইং, যেটা আপনাদের আমাদের জন ডিউরির কথা বললাম, লার্নিং বাই ডুইং অনেক অনেক আমাদের কাজে। আপনি বইগুলো কন্টেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন যে লার্নিং বাই ডুইং এর ক্ষেত্রে অনেকগুলো কনসেপ্ট রয়েছে কিভাবে শিখতে যাবেন। আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড এডুকেশন একটা বড় পার্ট, একটা যেটা আপনার আরটি যেটা কথা বললাম, আরটি আছে, তারপরে পলিসিস গুলো, এডুকেশনাল পলিসি যেগুলো বললাম, কমিশন যেগুলো বললাম, এগুলো জেনে যাবেন। এগুলো খুব একটা বেশি নেই। হয়তো প্রশ্ন করলো যে প্রথম স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি, অ্যান্সার করতে পারলেন। কোটারি কমিশন কবে হয়েছিল জানেন কি, ব্যাপারে, বা এইচএসসি বা অপারেশন ব্ল্যাকবোর্ড, বা আপনার অ্যাডাল্ট লিটারেসি নিয়ে কখন কাজ করা হয়েছিল, বা আরটি কখন কোন সময় এসেছিল, বলতে পারবেন। তো যখন আপনি অ্যান্সার গুলো করতে পারবেন, আপনি অটোমেটিকলি আপনার প্রতি একটা আলাদা ওনাদের অবশ্যই আসবে। কোন স্যার বললেন যে ওনারা চাকরি দিতেই আসবেন, তো আপনি যখন অ্যান্সার গুলো করবেন তো অবশ্যই একটা আপনার প্রতি একটা আলাদা ভাবমূর্তি তৈরি হবে। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ কিভাবে পড়াবেন, একটা বাচ্চাকে কিভাবে ল্যাঙ্গুয়েজ গ্রো করবেন, বাচ্চাকে কিভাবে শেখাবেন, কারণ বাচ্চাটা একটা বড় সময় আপনাদের সঙ্গে থাকছে, ঠিক আছে? এইভাবে কোশ্চেন গুলো করবেন। ইভিএস এর ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন আসতে পারে, কারণ ইভিএস আমাদের সিলেবাসে রয়েছে যে কালচার অফ বেঙ্গল, বেঙ্গলের যে কালচার গুলো আপনি বিভিন্ন বইয়ে পেয়ে যাবেন, যে কোন স্টেটে কি কি রয়েছে, আমাদের কোন ডিস্ট্রিক্টে কি কি রয়েছে। তো আমাদের এই ইভিএস বইটা খুলবেন, বইটা পড়বেন, দেখবেন অনেকগুলো জানতে পারবেন তথ্য। এর অর্থে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি রয়েছে। তারপরে পরিবেশ, প্লে ওয়ে মেথড, আপনি পরিবেশকে কিভাবে, ধরুন আমার যদি এখানে আমি ধরুন আমি নর্থ বেঙ্গলে রয়েছে, নর্থ বেঙ্গলে প্রচুর নদী রয়েছে, একটা বাচ্চাকে আমি নদী দেখাতে নিয়ে গেলাম, তো একটা আমরা প্লে ওয়ে মেথডের মাধ্যমে কাজ করাতে পারি, যেটা চলো বাচ্চা ঘুরে নিয়ে আসছি, ওরিয়েন্টেশন করাচ্ছি, একটা ট্যুর করাচ্ছি, তো এইভাবে একটা বাচ্চারা শেখানো যাবে, নদীর নামগুলো দেখানো যাবে, তাই না? তারপর আপনার ম্যাথ কিভাবে পড়াবেন, ম্যাথের কনসেপ্ট গুলো কি রয়েছে, এনসিপি কি বলেছে, আপনি ম্যাথকে বাচ্চাকে কিভাবে পড়াবেন, এই প্রশ্নটা কিন্তু রেডি রাখবেন। তারপরে ফিল্ড ভিজিট যেটা বললাম, আপনাকে অবশ্যই একটা ফিল্ড ভিজিট করতে হবে, জিজ্ঞেস করতে হবে কোনো স্কুলে গিয়েছিলেন, দেখেছেন স্কুলে মানে কিন্তু শিক্ষক হতে এসেছেন, আপনি এখানে পজিটিভ অ্যাপ্রোচ দেখাবেন যে হ্যাঁ আমি অলরেডি স্কুল ভিজিট করেছি, দেখেছি স্কুলের পরিবর্তন, আমার এই জায়গাগুলো মনে হচ্ছে ঠিক প্রয়োজন রয়েছে, তাই না? তখন বলবে যে না, আপনি তো আগে থেকে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে রেখেছেন যে আপনি শিক্ষক হতে চলেছেন, তো চাকরিতে দিতে আপনাকে ওনাদের সুবিধা বেশি হবে, তাই না? তারপরে টিএলএম এর ক্ষেত্রে জিজ্ঞেস করবে যে টিএলএমটা কি জিনিস, টিএলএম কিভাবে ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে কোন টিএলএম ব্যবহার করবেন। আর আরেকটা প্রশ্ন এখানে আসতে পারবে, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, টিএলএম এর একটা নতুন নাম হয়েছে এলটিএম। আগে কি হতো, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এখন এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এলটিএম, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। আগে শিখবো দেন আমরা, মানে আগে মানে কেন এটা হয়েছে, কারণ আমরা সবসময় চাইল্ড সেন্ট্রিক আমাদের অ্যাপ্রোচ রাখবো, কথা বলবো, যে কোনো কাজ করবো বা পড়াবো, আমাদের অ্যাপ্রোচটা সবসময় থাকবে চাইল্ড সেন্ট্রিক। তো টিএলএম এর নামটা চেঞ্জ হয়েছে এলটিএম, ঠিক আছে? তো এগুলো জানবেন। তারপরে ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে কি বোঝেন, মানে আপনি ভালো ক্লাসরুম বলতে কি বোঝেন, কিভাবে একটা ক্লাসরুমকে ম্যানেজ করবেন, তার ফিজিক্যাল এনভায়রনমেন্ট কেমন হওয়া উচিত। তারপরে আপনি পুরো একটা ক্লাসরুমে খুব শোর হচ্ছে, খুব আওয়াজের নয়েজি ক্লাসরুম হচ্ছে, কিভাবে কন্ট্রোল করবেন। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রচুর রয়েছে, কালচারাল ডিফারেন্স প্রচুর রয়েছে, বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বোঝেন, মানে এগুলো সব চেন কোশ্চেন, একটার সঙ্গে একটা খুব জড়িত। তো এই কোশ্চেন গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলো নোট ডাউন করে রাখবেন, এগুলো পড়লেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর রয়েছে আপনার কি বলি, ভাষা শেখার ক্ষেত্রে 4টি দক্ষতা কি কি হতে পারে, একটা হট করে একটা প্রশ্ন করে দিতে পারো, যে কি কি আপনার স্কিলস গুলো রয়েছে। কিছু না, আপনার LSRW রয়েছে, যেটা লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তো এগুলো স্টোরি টেলিং মেথড রয়েছে, বা একটা ভাষা শেখার ক্ষেত্রে খুব একটা বড় জায়গা, যে একটা বাচ্চারা যতটা আমি গল্প শোনাবো, সে ততটা বাচ্চাটাকে ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাবজর্ব করতে পারবে। তো এই বিষয়গুলোকে আপনি নোট ডাউন করবেন, নোট ডাউন করে বলবেন। আর এরকম কিছু নেই। এবারে কোশ্চেন আনসারে আমি চলে যাচ্ছি, কি কি কোশ্চেন আসতে পারে। বেসিক্যালি প্রথম কোশ্চেন আসতে পারে যে আপনি কেন শিক্ষক হতে চান, এতগুলো প্রফেশন রয়েছে, তো আপনি কেন শিক্ষক হতে আসছেন, তাই না? তো আপনি সেইভাবে অ্যান্সার করবেন যে আমার মনে হয়েছে যে অবশ্যই প্রাইমারি শিক্ষা, প্রাইমারি এডুকেশন হচ্ছে একটা ভবিষ্যতের সোপান। আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাটা আমি যতটা শেখাতে পারবো, প্রাইমারি সেকশনকে যতটা আমি স্ট্রং করতে পারবো, আমার নেশনস, আমার আপনার ফিউচার ততটা স্ট্রং হবে। তো আমার সেই উদ্দেশ্যে আমার আশা, আপনারা একটু গুছিয়ে বলবেন, বা আমি আপনাদের একটা পিডিএফ শেয়ার করে দেবো, বুঝে যাবেন। তারপরে আমার ধরেন কোনো বই আছে, আমার বই
বা পরিবেশ বিদ্যা বা অনেক রকম আমাদের প্রাইমারি স্কুলের বই নিয়ে বলতে পারি, আপনি এই বইটাকে দেখেছেন বা কোনো কন্টেন্ট বলতে পারবেন? দেখাবেন, হ্যাঁ স্যার পারবো, আমি দেখেছি বইটা নিয়ে, আমি ঘাটাঘাটি করেছি। তো ঠিক আছে, বলুন কন্টেন্ট কি আছে করবেন। তারপরে সিসি যেমন রয়েছে, সিসির জায়গাতে এখন আমরা এসেছি, এখন বললাম পলিটিক্যাল রিপোর্ট কার্ড, হয়তো প্রশ্ন করতে পারে। তারপরে একটা কোশ্চেন করতে পারে যে আপনার তো হায়ার এডুকেশন রয়েছে, তো কেন আপনি এই চাকরিতে আপনি আসলেন, যত এইচএস এর রয়েছে সেক্ষেত্রে কেন আপনি আসলেন। তো আপনি সেইভাবে কথা বলবেন, কনভিন্স করাবেন যে আমার চাকরিতে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি সার্ভ করবো। কারণ অন্যান্য চাকরির থেকে শিক্ষকতা চাকরির একটা পার্থক্য হচ্ছে ভ্যালুজ, আর হচ্ছে স্পেশাল আপনার হচ্ছে সোসাইটাল রেসপন্সিবিলিটি। অন্য কোনো চাকরিতে এতটা রেসপন্সিবিলিটি মনে হয় না আছে না। যে কোনো চাকরি তুলে দেখুন, এতটা সোসাইটাল বা সোশ্যাল রেসপন্সিবিলিটি কিংবা ভ্যালুজ, এথিক্স, এগুলো কিন্তু অন্য চাকরিতে নেই। আপনি বলবেন যে আমার মধ্যে আমার মনে হয়েছে আমার এই দায়িত্বটা পালন করা উচিত, সেই জন্য আমি চাকরিতে আসা। আপনি সেভাবে কনভিন্স করবেন। তারপরে আপনার বিদ্যালয়ের জন্য কি কি করবেন, একটা বিদ্যালয়কে রেডি করার জন্য আপনি কিভাবে বলবেন যে অ্যাডমিশন কিভাবে বাড়াবেন, ড্রপআউট রেট কিভাবে কমাবেন, কিভাবে আপনি আরো ভালোভাবে এই বাচ্চা স্কুলটাকে রেডি করবেন, ঠিক আছে, তাই না? এইরকম কিন্তু প্রশ্ন করবে যে আপনার পাশের স্কুলে যে ধরুন আপনার হলো, আপনার স্কুলের ড্রপ আউট রেট খুব বাড়ছে, আপনি কিভাবে ড্রপ আউট রেট বাড়াবেন, কমাবেন, কিভাবে অ্যাডমিশন রেট বাড়াবেন, ঠিক আছে। তারপরে আপনি কি পণপ্রথা সমর্থন করেন, কিংবা চাইল্ড সেফটি বিষয়টা জিজ্ঞেস করবে, চাইল্ড ম্যারেজ বিষয়টা জিজ্ঞেস করবে, এটা সব স্কুল ওরিয়েন্টেড কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসতে পারে যে চাইল্ড রাইটস নিয়ে কি জানেন, ঠিক আছে। তারপরে ধরে নিন রাইট টু এডুকেশন ব্যাপারটা আপনি কি বোঝেন, আপনি একটু নিজের মতো করে বলুন। আপনি সেভাবে একটু নোট ডাউন করে নিয়ে সেভাবে বলবেন। তারপরে ধরেন হ্যাঁ, তারপরে ধরেন ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝেন, আপনাকে একটা লাইনে হয়তো প্রশ্ন আসে বা ওয়ান লাইনের কোশ্চেন করে দেবে, ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝেন। তো সেই বিষয়গুলোকে আপনি সেভাবে বলবেন যে ইনক্লুসিভ এডুকেশন এটা বোঝায় প্রত্যেকেই সমান অধিকার রয়েছে, আর সবার সমান সুযোগ নিয়ে শিক্ষার সেই অধিকার পাবে। সে সেই শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হোক না কেন, বা পিছিয়ে পড়া পরিবার থেকে হোক না কেন, কালচারাল অ্যাসপেক্টে হোক না কেন, বা সোসাইটাল অ্যাসপেক্টে হোক না কেন, প্রত্যেকে সমান, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাকে জানতে হবে, জেনে নেবেন। তারপরে আপনার রয়েছে আপনি কিভাবে শিক্ষা দান করবেন, আপনি ক্লাসে গেলেন, আপনি কিভাবে আপনার আপনার টিচিং মেথডটা কেমন, তাই না, আপনি কিভাবে পড়াবেন বাচ্চাদেরকে, তো সেইভাবে আপনি রেডি করবেন। আর এক্ষেত্রে বলে রাখি, যখন টিচিং দেবেন তেমন ক্ষেত্রে কখনোই আনন্যাচারাল কিছু বলবেন না। মানে আপনি আপনার ভয়েস স্ট্রাকচার থেকে শুরু করে আপনি এমন ভাবে সেটাকে প্রেজেন্ট করবেন না যে আপনি পুরোটাই মুখস্থ করে এসেছেন, পুরোটাই আপনি মানে এমন তো হয় না, এমন দেখা গেল খুব বেশি নিয়ে বিনিয়ে কথা বলছেন, তাই না, সেটা তো হয় না প্র্যাকটিক্যাল লাইফে। এমন ভাবে কথা বলবেন উইথ কনফিডেন্স যে এটা খুব বেশি মনে হয় যে না, এটা খুব জেনুইনলি ভাবে ইনি পড়াচ্ছেন, আপনি ইনফরমেটিভ হচ্ছেন, আপনি আপনি ভালো করে কমিউনিকেট করতে পারছেন, আপনি সরাসরি কমিউনিকেট করবেন অনেকে। এমন ভাবে বলবেন না খুব খুব বেশি হয় না যে এমন দেখা গেল মানে কবিতার ছন্দে কথা বলছেন, এমনটা যেন না হয়, খুব বেশি রিয়েলিস্টিক যেন অ্যাপ্রোচ থাকে আপনার ডেমোর ক্ষেত্রে। তারপরে চলে আসবেন প্রশ্ন, একটা জেনারেলি প্রশ্ন আসতে পারে যে আপনার সম্পর্কে বলুন, আপনি কেন শিক্ষক হতে আসছেন, আপনার একজন শিক্ষক হিসেবে আপনার আপনার কি কি পজিটিভ ভাইবস রয়েছে, কি কি পজিটিভ অ্যাপ্রোচ রয়েছে আপনার সোসাইটির ক্ষেত্রে, আপনার শক্তি কি কি রয়েছে, আপনার দুর্বলতা কি কি রয়েছে। তো দুর্বলতার জন্য বেশি কিছু বলবেন না, এমন একটা বলবেন যেটা খুব বেশি সমস্যা সৃষ্টি না করে, হয়তো প্রশ্নটা না করতে পারে। আর শ্রেণীকক্ষে আপনাকে দেওয়া হলো, আপনি কিভাবে শৃঙ্খলা মেনটেন করবেন, এগুলো খুব কমন কোশ্চেন। চলে আসছে আপনার যে আপনি বাচ্চাদের অ্যাটেন্টিভ রাখার জন্য, বাচ্চাদেরকে ক্লাসরুমে, এগুলো সব ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাটেন্টিভ রাখার জন্য বাচ্চাদেরকে আপনি কিভাবে একটা ক্লাসরুমকে অ্যাটেন্টিভ রাখবেন। অনেক অনেক নয়েজি হচ্ছে, অনেক কেউ দেখছে না, কেউ হয়তো নিজের মতো করে লিখছে, কেউ নিজের মতো করে করছে, একটা বাচ্চাকে কিভাবে ক্লাসরুমকে কিভাবে অ্যাটেন্টিভ রাখবেন, এগুলোকে রাখবেন। তারপরে হচ্ছে আপনি কিভাবে পড়াটাকে খুব মানে জয়ফুল লার্নিং এর মধ্যে কনভার্ট করবেন, এগুলো অবশ্যই করবেন। যে আমি কিভাবে পড়াবো, আমি এইভাবে পড়াতে যাচ্ছি, আমি এইভাবেই পড়িয়ে পুরো সেকশনটাকে, পুরো সেশনটাকে আমি জয়ফুল লার্নিং রাখবো। তারপরে আপনার ম্যাথের হিসাবে আপনি ম্যাথ কিভাবে পড়াবেন, বেঙ্গলি কিভাবে পড়াবেন, ইংলিশ কিভাবে পড়াবেন, হ্যাঁ, এগুলো অবশ্যই রাখবেন। এই কৌশলগুলো একটু নোট ডাউন করে নেবেন যে আমি এইভাবে পড়াতে চাই, বা আমি এই এই অ্যাপ্রোচ রাখবো, আমার এই মেথড রাখবো, ঠিক আছে। তারপর আপনার
ধরেন সাপোজ ধরে নেন যে আপনার স্কুলে মিড ডে মিলের সমস্যা হচ্ছে বা হয়তো আপনার রিয়েল লাইফ একটা এই ইস্যু তুলে দিল যে দেখা গেল কোনো গার্জেন এসে সমস্যা করছে বা কোনো গার্জেন এসে এই ইস্যু ক্রিয়েট করছে, লোকাল ইস্যু ক্রিয়েট করছে, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? মিড ডে মিল নিয়ে আপনার সঙ্গে আপনার সহকর্মীর সমস্যা হচ্ছে, সহকর্মীর আপনার হচ্ছে টাইমিং নিয়ে সমস্যা হচ্ছে, আপনি এগুলো কিভাবে মানে হ্যান্ডেল করবেন? কোনো প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ থেকে একটা প্রশ্ন আসছে, তো আপনি সেভাবে কথা বলবেন, খুব পোলাইটলি ভাবে অ্যান্সার করবেন, ঠিক আছে? তারপরে আপনার কিভাবে আপনি এখন তো মানে ডিজিটাল সময়ের মধ্যে রয়েছে, আপনি কিভাবে ডিজিটাল যে অ্যাপ্রোচটা আপনি ক্লাসরুমে রাখবেন বা স্মার্ট ক্লাসরুম কিভাবে আপনি করতে পারেন? অনেক সময় প্রাইমারি স্কুলে এতটা ফান্ডিং নেই যে আমরা ক্লাসরুমটাকে স্মার্ট বানিয়ে নেবো, তো আপনি কিভাবে ওই ডিজিটালি অ্যাপ্রোচ বাচ্চাদেরকে শেখাবেন? কারণ আপনার মধ্যে তো অনেক কিছু রয়েছে, কারণ আপনার মোবাইল রয়েছে, মোবাইলে ভার্চুয়াল ম্যাথ রয়েছে, আপনি কোনো ভিডিও দেখাচ্ছেন, মোবাইলে দেখাতে পারছেন, আপনি এইভাবে তো আপনি দেখাতে পারেন, বা দেখা গেল একদিন একটা ওরিয়েন্টেশন করলেন, সেইভাবে বাচ্চাদেরকে দেখাতে পারবেন, তাই না, প্রজেক্টরের মাধ্যমে। তো এই বিষয়গুলোকে কিন্তু আপনি অবশ্যই নোট ডাউন করবেন, নিজের মধ্যে রাখবেন যে আমি এইভাবে অ্যান্সার গুলো করবো। তারপরে একটা বাচ্চা যে ক্রিয়েটিভ বাচ্চাকে আপনি কিভাবে চিনবেন এবং বাকি বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি কিভাবে ফুটিয়ে তুলবেন, এক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভিটি বেসড এটা অ্যাপ্রোচ রাখবেন, যে আমি বাচ্চাকে অ্যাক্টিভিটি বেসড অ্যাপ্রোচ রাখবো, বাচ্চাটা কি কাজ করতে ভালোবাসে, কি করতে বেশি ভালোবাসে, সেই দিকে আমি তার নিয়ে যাবো। তো এইভাবে নিজের মতো করে রেডি রাখবেন না, আমি আপনাকে বলে দেবো যে আপনি এই আনসার করবেন না, আমি জাস্ট কোশ্চেন করে বলে দেবো, কন্টেন্ট গুলো বলছি, ঠিক আছে? তো এই কোশ্চেন গুলো, এই কন্টেন্ট গুলোকে নোট ডাউন করে রাখবেন। আমি যে কোশ্চেন গুলো আপনাকে বলে রাখলাম, এগুলোকে সুন্দরভাবে নোট ডাউন করবেন, নোট ডাউন করে বলার চেষ্টা করবেন আয়নাতে, দেখবেন নিজের মধ্যে কনফিডেন্স অলরেডি বিল্ড আপ হয়ে গেছে। আমার মনে হয় না যে এর বাইরে কোনো কোশ্চেন আসতে পারে, কারণ যেগুলো আছে সেগুলো বিভিন্ন রকম হয়তো রিয়েল লাইফ অ্যাপ্রোচ হতে পারে, তা তো এই নয়। মোটামুটি ভাবে হ্যাঁ, বাচ্চা বারবার ভুল অ্যান্সার দিচ্ছে বা সমস্যা সৃষ্টি করছে, আপনি সেই ম্যানেজমেন্ট কিভাবে রাখবেন? তারপরে আপনার রিমেডিয়াল টিচিং কিভাবে করবেন, কোন সময় আপনি অ্যাপ্রোচটা রাখবেন, কিভাবে পড়াবেন? হয়তো অনেক সময় বাচ্চারা অন্য ছেড়ে চলে যাচ্ছে, সে বাবা মার সঙ্গে থাকছে না। আইসিটি কি, আইসিটির ফুল ফর্ম কি হতে পারে, আইসিটি কি কি কেমন কেমন আপনি ইউজ করবেন? আইসিটির কে ফুল ফর্ম হয়তো ডিরেক্টলি ইউজ করবেন, আইসিটি কি বোঝেন, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিভিন্ন রকম হতে পারে, কিভাবে আপনি সেটাকে রাখবেন? এরকম রিয়েল লাইফ কোশ্চেন প্রচুর আসতে পারে, তবে আমাদের কাজ হবে এগুলো জেনে যাওয়া, আমাদের মধ্যে কনফিডেন্স থাকা, আমরা যত বেশি ইনফরমেশন আমরা আমাদের মধ্যে ইনকালকেট করে রাখবো, তত বেশি আমরা জানতে পারবো। আশা করা যায়, আমার মনে হয় না যে এর বাইরে কোনো কোশ্চেন আসার জায়গা রয়েছে, কারণ ম্যাক্সিমাম হার্ডলি 10 মিনিটস হতে হবে বা 5 to 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, এর বাইরে কোশ্চেন করা যাবে না। তবে যে পয়েন্টগুলো বলে রাখলাম, আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন, অবশ্যই নোট ডাউন করে রাখবেন, কোশ্চেন লিখে রাখবেন, তারপরে আনসার লিখে রাখবেন। আপনি যদি স্যাটিসফাইড না হন, আপনার অ্যান্সারে আপনি স্যাটিসফাইড নন, তাহলে তো স্যাটিসফাইড হবে না। তো আপনারা করবেনটা কি, কোশ্চেন গুলো নোট ডাউন করে অ্যান্সার গুলো নোট ডাউন করবেন এবং আয়নার সামনে বলবেন, দেখবেন মানে অটোমেটিকলি কনফিডেন্স হয়ে যাবে। আর গুরুত্ব আছে আপনাদের, আমি মোটামুটি যে কোশ্চেন গুলো আপনাদের বললাম, আমি পিডিএফ কপিটা শেয়ার করে দেবো। আর যেগুলো বললাম কন্টেন্ট গুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন, আশা করা যায় ভালোই আপনাদের হবে। আর আমরা তৈরি করে এই একটা ওপেন টু অল ইন্টারভিউ সেশন একটা করার একটা মূল উদ্দেশ্য ছিল যে কোচিং গুলো হয়তো অন্যান্য আমার অফলাইন আপনাদেরকে বলবেন এই মুহূর্তে। তো আমরা চাইলাম যে না, আপনাদেরকে পুরো বিষয়টা যাতে আপনাদের ইনকালকেট হয়, আপনারা ওয়েল ইনফর্ম হন এবং কিভাবে করে যেতে হবে। স্যার তো বললেন আপনাদেরকে কিভাবে সেই ইন্টারভিউটা ম্যানেজ করবেন, আমরা তো কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম। ভালোভাবে করুন, ভালোভাবে এগিয়ে যান, আশা করা যায় এগুলোর বাইরে আসবে না। বি কনফিডেন্ট আর বেস্ট উইশেস টু অল। থ্যাংক ইউ। Thank you very much, sir, for such a wonderful and comprehensive discussion. Now the session is open to all. We will be moving forward to the question and answer session. So I request everyone to please raise your hand so that we can facilitate your questions. There is one question in chat box for Imam sir.
Azahar Sheikh has asked, sir, English honors করেছে এমন aspirants দের জন্য কিছু বলুন। ভেরি গুড কোয়েশ্চেন। আমি নিজেই ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ড, ইংলিশ অনার্স এবং মাস্টার্স করেছি। তো ইংলিশ অনার্স ক্ষেত্রে একটা জিনিস, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজের পার্ট। Sir, please put your video on. ওকে সরি। তো ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ টিচিং এর পার্ট, এবং মোস্ট অফ দ্য স্কুলে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ পড়েছি। তো আমাদের প্রাইমারিতে আগে ইংলিশ পড়ানো হতো না একটা সময়, ক্লাস 5-এ তখন আমরা যখন পড়েছি তখন প্রথম ক্লাস 5-এ ইংলিশটা ছিল। পরবর্তী ক্ষেত্রে কোন সময় থেকে আমরা একদম এলিমেন্টারি লেভেল থেকে আমরা ইংলিশটা পড়ছি সেটা একটু জেনে যাওয়া ভালো। এই যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা মানে যে জায়গা রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন। তাহলে এক্ষেত্রে আর একটা কোয়েশ্চেন আমি করতে চাই, আমাদের তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন রয়েছে, মানে কেউ এরকম আছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন টেটের ক্ষেত্রে বা প্রাইমারির ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম এরকম করেছেন? এরকম কেউ আছেন কি এখানে? আমাদের বেশ কিছু, বিশেষ করে হিলি রিজিয়নে, নর্দার্নে, সেখানে নেপালি মিডিয়ামের কিছু স্কুল রয়েছে। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম কিছু স্কুলও রয়েছে যারা একদম এলিমেন্টারি লেভেল থেকে ইংলিশ পড়ানো হয়, তারসিয়াং, কালিম্পং বা আমাদের দার্জিলিং, সেই সমস্ত জায়গাগুলোতে। আমাদের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে উর্দু পড়ানো হয়, যেমন আসানসোলের পার্টের আসানসোল উকড়া, ওখানে উর্দু মিডিয়াম রয়েছে। এছাড়াও কালিম্পং, দার্জিলিং এগুলোতে নেপালি মিডিয়ামও রয়েছে। তো ইংলিশ যারা পড়ে এসেছেন মূলত মেনলি যে এজ গুলো আছে আমাদের একদম ফ্রম অ্যাংলো সেকশন পিরিয়ড, তারপরে যে এজ অফ চসার বা তারপরে এলিজাবেথান, ভিক্টোরিয়ান এবং মডার্ন যে এজ, সেই জায়গাগুলো সম্বন্ধে একটু জেনে যাওয়া। বিশেষ করে শেক্সপিয়ার, কিন্তু যারা জিজ্ঞেস করবেন যে আপনি হঠাৎ করে বললেন আমি ইংলিশ অনার্স, সেক্ষেত্রে শেক্সপিয়ার, কিটস, এই জায়গাগুলো, টি.এস. এলিয়ট মডার্নের ক্ষেত্রে, বা ডব্লিউ.বি. ইয়েটস, এই জায়গাগুলো একটু দেখে যাওয়া। এমন কিছু ব্যাপার নয়, হয়তো জিজ্ঞেস করা হলো যে শেক্সপিয়ারের কোনো ট্র্যাজেডি তুমি পড়েছো কিনা, বা কোনো কমেডি কোনো পড়েছো কিনা, বা সনেট, হোয়াট ইজ সনেট, সনেটের যে আছে শেক্সপিয়ারিয়ান সনেট বা এই যে সনেট গুলো, সেই সনেটের প্রকারভেদ, এবার এই জায়গাগুলো দেখে যাওয়া। এর সঙ্গে আমাদের হোয়াট ইজ অ্যান এলিজি বা অ্যালেগোরিক্যাল যে আসপেক্ট যেগুলো রয়েছে, অ্যালেগোরিক্যাল পোয়েট্রি, বা আমাদের ফিগার অফ স্পিচের ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন হতে পারে। প্রোজোডাইক যে মিটার গুলো আছে, রেটরিক যেমন রয়েছে, সঙ্গে প্রোজোডিক জায়গাগুলো, এইগুলো বেসিক জায়গা জিজ্ঞেস করতে পারে। তার সঙ্গে সিলেবাস তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে, সিলেবাসের জায়গাটা ভাবতে হবে। এর সঙ্গে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, যে সমস্ত আমরা ঝুম্পা লাহিড়ী বা বিভিন্ন ইন্ডিয়ান অথরদের লেখা, বিশেষত মালগুডি কি নারায়ণন, তো তার যে লেখাপত্রগুলো, এই জায়গাগুলো একটু দেখে যাওয়া। এবং ইস্যু অফ ডায়াসপোরা, সেই জায়গাটা একটু ভাবনা চিন্তা করে যাওয়া। হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, চসার। তো এই বেসিক জায়গাগুলো, এগুলো নিয়ে খুব বেশি কিন্তু ঘাটাবে না, যেহেতু আপনি প্রাইমারির চাকরি করতে যাবেন। আপনি ইংলিশ পড়াবেন একটা ক্লাসরুমে, সেই ইংলিশ পড়ানোর জন্য বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মূলত আমরা তো যারা এলিমেন্টারি লেভেল বা হাই স্কুল লেভেলে আমরা মেনলি যেটা শিখি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল দিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের দিক, এবং ল্যাঙ্গুয়েজ হিসাবেই শেখানো হয়। আমরা কিন্তু গ্রাজুয়েশনে গিয়ে আপনি দেখবেন আপনি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন। তো
সেই ল্যাঙ্গুয়েজ টিচিং বা গ্রামাটিক্যাল যে জায়গাগুলো, গ্রামাটিক্যাল যে বেসিক জিনিস যেগুলো আছে, আপনার বিভিন্ন কেস বা আপনার আর্টিকেল, প্রিপোজিশনস বা যেগুলো জয়েনিং এর যে বিভিন্ন পার্ট গুলো বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ধরনের জিনিসগুলো একটু একটু দেখে যাওয়া ভালো। বা ইডিয়মস, এইরকম মানে হয়তো সর্বসাকুল্যে আপনাকে একটা কোশ্চেন করা হতেও পারে বা না হতে পারে, বাট আপনি কিন্তু সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবেন। দিস ইজ অল। Yes, sir. Rab God, please. ম্যাডাম গুড ইভিনিং। বলছি আমি স্যারেদেরকে একটা কথা বলছি। আমি কোচবিহার থেকে বলছি। আমি মেঘালয়ে একটা আপার প্রাইমারি স্কুলে অ্যাডহক স্কুলে চাকরি করছি। সেক্ষেত্রে কি আমি সরকারি স্কুল, কিন্তু আমি কি ইন সার্ভিসের সুবিধা পেতে পারি পশ্চিমবঙ্গে? আমি কোচবিহার থেকে বলছি। না, সার্ভিস কন্টিনিউয়েশন পাবেন না, কিন্তু আপনাকে, আপনি যদি জিজ্ঞেস করে আপনি কি করছেন, মেঘালয়ে পড়াচ্ছেন, সেটা কি রকম সার্ভিস বা ওখানে সিলেবাস বা ওখানের বিষয় নিয়ে জিজ্ঞেস করা হতে পারে। কিন্তু ইন সার্ভিস হিসাবে আপনি যদি চান যে সার্ভিস কন্টিনিউয়েশন, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে না পাওয়ারই কথা। ওয়াহিদ, তাই তো? হ্যাঁ, সার্ভিস কন্টিনিউশন পাবেন না, কারণ সার্ভিস কন্টিনিউশন পাওয়ার জন্য অবশ্যই এনওসি নিয়ে রাখতে হয়, ডিপার্টমেন্টাল এনওসি নিয়ে রাখতে হয়, তারপরে কন্টিনিউশন পাওয়া যায়। আর আমাদের বেঙ্গলে, আপনি যদি বেঙ্গলে চাকরি করতেন সেক্ষেত্রেও কন্টিনিউশন পাওয়া যায় না, প্রাইমারি সেকশনের ক্ষেত্রে দিচ্ছে না। কোর্ট কেস হয়েছে তবু অ্যালাউ করেনি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা স্যার, আমি ভাবছিলাম যে ওই অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে যে নম্বরগুলো হয় ইন সার্ভিসের জন্য, ইসে কি বলে এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে, সেটার কথা বলছিলাম। না, এখানে পাবেন না। এক্সপেরিয়েন্সে কাদেরকে মার্কস দেওয়া হবে সেটা স্পেসিফিক বলে দেয়। যেমন দেখবেন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এক্সপেরিয়েন্সের 10 নম্বরের ক্ষেত্রে বোর্ড যেমন স্পেসিফিক সার্ভিস কমিশন বলেই দিয়েছিল যে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল। তো সেক্ষেত্রে স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকতে পারে। আর যদি এমনি এক্সপিরিয়েন্স আপনাকে মার্কস এমনি জেনারেল ওয়েতে দেয়, সেক্ষেত্রে আপনি মেঘালয়ের যেখানে চাকরি করছেন সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, HOI বা আপনার যিনি ডিডিও আছেন তার কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনি আপনার কন্ট্রোলিং অথরিটির কাছ থেকে বা অ্যাপয়েন্টিং অথরিটির কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি প্রডিউস করতেই পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বলছি আমি তো এখানে বলতেই পারি যে আমি এখানে আপার প্রাইমারিতে অনেকদিন থেকে করছি। সেক্ষেত্রে কি আমার মানে বললে কি কোশ্চেনের ধরনটা আলাদা হবে না স্যার? এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আপনি ওখানে পড়াচ্ছেন মানে আপনি এই টিচিং প্রফেশনটা সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন, এবং সেখানে কিভাবে পড়ানো হয়, সেখানে সিলেবাস কি, বা সেখানে আপনি কিভাবে পড়ান, সেখানে ক্লাসরুমের কি রকম কি, এগুলো অনেক কিছু কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ইন্টারভিউ এর কোশ্চেনের ধারাটাই পুরো বদলে যেতে পারে। অবশ্যই এটা একটা পজিটিভ, যেহেতু আপনি একটা জায়গায় পড়াচ্ছেন, সেক্ষেত্রে অন্যদের থেকে বেসিক্যালি আপনি কিছুটা এগিয়েই শুরু করবেন, এটুকু বলা যায়। স্যার আমি একটা কথা বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ সাহেব, প্লিজ প্লিজ। বলছি স্যার, যারা জিওগ্রাফিতে অনার্স করেছে তাদের কোন কোন বিষয়টা বেশি নজরে রাখতে হবে, এটা বললে ভালো হতো। জিওগ্রাফির ক্ষেত্রে দেখুন, জিওগ্রাফি আমার সাবজেক্ট নয়, কিন্তু জেনারেলি যেটা বলার, আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোনগুলো আছে, কোন কোন এর সঙ্গে আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা কোন কোন দেশের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করি, কোন কোন দেশে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখবেন নেপাল, ভুটান সঙ্গে বাংলাদেশ একটা বড় আমরা কিন্তু শেয়ার করছি। তো সেই জায়গাগুলো কত কিলোমিটার আমরা বাউন্ডারি শেয়ার করি, বাউন্ডারি লাইন। এর সঙ্গে জিওগ্রাফির পার্ট, যেমন সেন্সাস একটা পার্ট। সেন্সাস পার্টের ক্ষেত্রে এই যে লিটারেসি রেট, সেটা জেলা ভিত্তিক হোক, রাজ্য ভিত্তিক হোক, বা আমাদের দেশের ক্ষেত্রে মানে ন্যাশনাল লেভেলে আমাদের কত কি আছে, এই জায়গাটা। বা
আপনার জেন্ডার যে এটা রেটটা, জেন্ডার রেশিও, এইগুলো একটু দেখা যেতে পারে। এছাড়া আপনি যে জায়গা থেকে বিলং করেন সেখানের জিওগ্রাফিক্যাল জায়গাটা জানতে হবে। এর সঙ্গে ওয়েদার বা যে বিভিন্ন ওয়েদার যে সিচুয়েশন বা আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ সেই জায়গাগুলো, এই যে আমাদের এল লা নিনা বা এল নিনো যে জায়গাগুলো রয়েছে যেগুলো এখন খুব প্রাসঙ্গিক, খুব মানে বেশি ভাবে আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো। তার সাথে আমাদের জিওগ্রাফিক্যাল ফিচার্স যেটা ন্যাশনাল লেভেলে এবং স্টেট লেভেলে যাবতীয় যা কিছু হয়, এবং কোন জায়গা কি প্রোডাকশন করে, কোন জায়গায় কি প্রোডাকশনের রেট কত, কি রকম, মানে এই সমস্ত বিষয়টাই কিন্তু এর মধ্যে আসছে। তাছাড়াও আপনারা এটা বেটার জানবেন যেহেতু আপনার সাবজেক্ট, সেহেতু কি কি কোশ্চেন করা হতে পারে। কিন্তু আবারও বলছি, যেহেতু আপনারা প্রাইমারিতে পড়াবেন, ইংলিশের ক্ষেত্রে যেমন কোশ্চেন, যেহেতু ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় সেহেতু ইংলিশের ক্ষেত্রে যেমন কোশ্চেন অনেক কিছু আসতে পারে, জিওগ্রাফির ক্ষেত্রে আলাদাভাবে জিওগ্রাফি বলে কিন্তু কোনো সাবজেক্ট প্রাইমারি লেভেলে নেই, ওটা একটা কমন বই পড়ানো হয়। সেক্ষেত্রে মানে একদম বেসিক লেভেলের কিছু ইনফরমেশন সঙ্গে করে নিয়ে যাবেন, আমার মনে হয় তার বেশি কিছু জিজ্ঞেস করবেন। কিন্তু ওই যে বললাম কি জিজ্ঞেস করবে, বিশেষত যিনি এক্সপার্ট থাকবেন তিনি যদি জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের হয় এবং তিনি যদি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার সাবজেক্ট কি ছিল গ্রাজুয়েশনে, আপনি যদি জিওগ্রাফি বলেন, উনি নিশ্চয়ই সেইভাবে উনি চাইবেন, যেহেতু যার যেটা ইন্টারেস্টের জায়গা। আমি যদি এক্সপার্ট হই, এখন আমি যদি গিয়ে ইংলিশের স্টুডেন্ট পাই, স্বাভাবিকভাবে আমি আমার মতো করে কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। এখন সেটা সেই বোর্ডের উপর ডিপেন্ড করছে, কিন্তু খুব বেসিক লেভেলের কোশ্চেন হবে এটুকু বলা যায়। খুব ডিপে গিয়ে বা খুব মানে কনসেপচুয়াল কোশ্চেন, মানে সাংঘাতিক রকমের আপনার মানে সেটা সম্বন্ধে জানবেন, এটা ব্যাপার নয়। এবং আমরা যেহেতু ক্লাসরুম টিচিং নিয়ে ডিল করি প্রাইমারি এডুকেশনে, সেক্ষেত্রে আমাদের সাধারণ বাস্তব অভিজ্ঞতা, ব্যবহারিক জীবন, এটাই বাচ্চাদেরকে আমরা কিন্তু সেইখান থেকেই তথ্য এবং উপাদান তুলে এনে পড়াই। সেহেতু সেই জায়গাগুলো যেগুলো আমাদের বেসিক কনসেপ্টে আসে, সেই জায়গাগুলো একটু দেখে যাওয়া দরকার বলে আমার মনে হয়। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আপনি যদি আমাদের প্রাইমারি স্কুলের এবিএস বইটা খুলে বার করেন, যতগুলো এবিএস এর পোর্শন রয়েছে, দেখবেন আপনার জিওগ্রাফি কভার আপ হয়ে যাবে। যদি কোশ্চেন যদি অন্য কেউ করেন, অন্য বোর্ড মেম্বার করেন জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে এবিএস এর যত ইয়ে রয়েছে, কন্টেন্ট রয়েছে, তো দেখে নেবেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর ওখান থেকে কোশ্চেন যদি করেন তাহলে দেখবেন অনেকটা কভার আপ হয়ে যাবে। নিজের সাবজেক্ট আপনি জানবেনই সাথে সাথে। তো এই কন্টেন্টটা আর সিলেবাসটা আর বইগুলো দেখে নেবেন, অনেকটা হালকা লাগবে এখন। ধন্যবাদ। আলতামাস বাবু, আপনি এবার বলতে পারেন। আমি আলতামাস কইল রহমান স্যার, আপনার মাইক্রোফোনটা অফ করে দিন না। আলতামাস বাবু। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার মাইক্রোফোনের একটু সমস্যা হচ্ছে, কারণ মাইক্রোফোন ইকো হচ্ছে। প্রবলেম হচ্ছে। আমি ইনবক্সে কোশ্চেন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আলতামাস বাবুর প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, আপনি বিসিএ করে প্রাইমারি টিচার কেন হতে চাইছেন? দ্বিতীয় প্রশ্ন, আপনার 2006 এইচএস কিন্তু গ্রাজুয়েশন দেরি কেন? আর তৃতীয় প্রশ্ন, বিসিএ কোর্সটিকে প্রাইমারিতে কিভাবে কাজে লাগাবেন? ইমাম স্যার আর রহমান স্যার, আপনারা যদি এ ব্যাপারে কিছু গাইড করেন। আচ্ছা, এবারে দেখুন, আপনি আপনার কেন গ্যাপ হয়েছে, লার্নিং গ্যাপ কেন হয়েছে? ভিডিও অন করুন না, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার গ্যাপ কেন হয়েছে, আপনি কিভাবে পজিটিভলি কোনো অ্যান্সার করবেন সেটা আপনার কাছে। আমি সাপোজ আমি একটা লং গ্যাপ করেছি, সেটা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হতে পারে, আমার কোনো টেম্পোরারি জবের ক্ষেত্রে হতে পারে, বা আমার ফিনান্সিয়াল ইস্যুর কারণে হতে পারে। আপনি সত্যি কথাটাই বলবেন যে আমি এই কারণে আমার এই গ্যাপটা হয়েছিল, তাতে করে ওনারা কনভিন্স হন না, ঠিক আছে, এনার সমস্যা নেই। আর গ্যাপের জন্য তো আপনার বাকি কোনো আপনার সমস্যা ইম্প্যাক্ট করবে না, তাই না?
তাকে একদম সঠিক কথা বলবেন যে আমার এই কারণে সমস্যা হয়েছিল বলে আমি এই গ্যাপটা হয়েছিল, আমি তো আহ, আহ, এই পড়াশোনা ছেড়ে তারপরে আমি কন্টিনিউ করে গেছি, রাইট? আর বিসিএস সঙ্গে কিভাবে বাচ্চাদের পড়ানো, কারণ বিসিএস সঙ্গে বাচ্চাদের পড়ানোর কোনো সম্পর্ক নেই, কারণ আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এইচএস, রাইট? তো আপনাকে যদি কোশ্চেনও করে যে আপনি কি করবেন, তো আপনি বলবেন যে আমার তো এইচএস ক্রাইটেরিয়া রয়েছে, বাচ্চাদের বাকি বিষয়গুলো আমি পড়াবো, সাথে সাথে এই মুহূর্তে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল মেথডস এগুলোকে আমি অ্যাপ্লাই করতে পারবো, বাচ্চাদেরকে আমি সেই জায়গাটা পড়াতে পারবো। ইন অ্যাডিশন মানে কমপ্লিটলি ভাবে আমি বিসিএ ওরিয়েন্টেশন পড়াবো তা না, ইন অ্যাডিশন আমার তো এটার জন্য আমি অনেকটা এগিয়ে থাকবো, তাই না? এই অ্যাপ্রোচটাকে পজিটিভ অ্যাপ্রোচে কনভার্ট করতে হবে আপনাকে, এমনভাবে কথা বলবেন, এগুলোকে আপনি লিখবেন, নিজের মতো লিখবেন এবং বলবেন, এবং আপনি স্যাটিসফাইড হচ্ছেন কিনা আপনার আনসারে, সেটা আপনি বিজার্য বিষয় হবে। আপনি যদি নিজে স্যাটিসফাইড না হন আপনার আনসারে, তাহলে সেই বোর্ড মেম্বারকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, তাই না? আপনি এটাকে আপনার মনে হচ্ছে নেগেটিভ বিষয়টা, তবে এটাকে পজিটিভটা আপনার কনভার্ট করতে হবে। আমি বেশি করেছি, কিন্তু এটা তো আমার সুবিধা, হ্যাঁ, আমি বাচ্চাদেরকে এক্সট্রা কিছু দিতে পারবো। এখন আমাদের ডিজিটাল লিটারেসি, কম্পিউটার লিটারেসি অনেকটা খারাপ অবস্থা রয়েছে, এবং আমরা কমপ্লিটলি ভাবে ডিজিটাল হতে পারবে এক্সেপ্ট আপনার পেমেন্ট ছাড়া, মানে আমাদের ফোন পে বা অন্যান্য পেমেন্ট ছাড়া আমরা ডিজিটালি একটা আপগ্রেড হতে পারি দেশে, এটা যেটা আমরা ইনস্ট্যান্টলি আমরা এগিয়ে যেতে পারবো, আপনার একটা মেরিট করা যেতে পারে। তো এই নেগেটিভ অ্যাপ্রোচটাকে পজিটিভ অ্যাপ্রোচে কনভার্ট করার দায়িত্ব আপনার। আর যে গ্যাপের কথা বললেন, তো আপনি সেটা সঠিকটা বললেন যে কেন গ্যাপটা হয়েছিল। তো গ্যাপটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে না, আপনি তো পড়াশোনা কন্টিনিউশন করেছেন, ওটাও একটা ভালো দিক যে আপনি পড়াশোনা ছেড়ে দেননি, এখান থেকে আপনি চলে যান, রাইট? তো আপনার জন্য অনেকটা শুভকামনা রইল, আপনি ভালো দেখতে চান, আশা রাখছি সফলতা আসুক সবার। টিউশন পয়েন্ট থেকে প্রশ্ন আছে, এবারের ইন্টারভিউটা কতটা কঠিন হতে চলেছে স্যার আগের বারের থেকে? ইন্টারভিউ কঠিন হয় না কখনো, হচ্ছে ইন্টারভিউ ব্যাপারটা আমি প্রথমে বলেছি যে এভাবে ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি নিজে কতটুকু জানছেন, এডুকেশন কতটুকু জানছেন, এবং বাচ্চাদের কতটুকু জানছেন। এটা তো কঠিন সহজের ব্যাপার না। আমি আপনাদেরকে যে কন্টেন্ট গুলো বলে দিলাম এগুলোকে খুব কঠিন মনে হলো, তাই না? আপনি যদি একবারে পড়েই না যান তাহলে তো খুব কঠিন মনে হবে। দেখা গেল আপনাকে প্রশ্ন করলো যে এডুকেশনটা কোন লিস্টের মধ্যে রয়েছে, আপনি হুট করে বলে দিলেন কোন লিস্টে নেই, ইউনিয়ন লিস্টে বা স্টেট লিস্টে আছে, সেক্ষেত্রে তো কঠিন আপনার জন্য হবে। আপনি যদি জানেন যে এটা যৌথ তালিকা রয়েছে, কনকারেন্ট লিস্টে রয়েছে, সেক্ষেত্রে তো এটা তো ভালো জিনিস, তাই না? কঠিন কোনো কঠিন আসে না, আপনাকে যাচাই করা হবে আপনি ঠিক কোন অ্যাপ্রোচ রাখছেন। প্রথমে বলেছেন যে আপনার নলেজের আপনি কতটুকু জানেন, কতটুকু বোঝেন, সেটা তো আপনার এটাই বোঝা গেছে, আপনি কোয়ালিফাই করে আসছেন। আর এই মুহূর্তে আপনার পার্সোনালিটি, আপনি কতটুকু বুঝছেন, কতটুকু ধরে রাখার অ্যাটিটিউড, আপনার অ্যাপ্রোচ কেমন, না? আমি বাচ্চাদেরকে পড়াবো, আমরা পড়াবো কি একদম ফাউন্ডেশন থেকে পড়াচ্ছি, বাচ্চাদের পড়তে যাচ্ছি, এটাতে তো আমার খুব বেশি নলেজের প্রয়োজন, আমার অ্যাপ্রোচটা খুব বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, আমার অ্যাটিটিউড গুরুত্বপূর্ণ, আমার সম্পূর্ণ প্রত্যেকটা অ্যাপ্রোচ হবে চাইল্ড সেন্ট্রিক। আমি বাচ্চাদের জন্য ভালো কিছু করবো, এডুকেশনের জন্য ভালো কিছু করবো, এটা আমাদের এই সময়। তো আপনি যখন এই অ্যাপ্রোচটা রাখবেন যে আমি বাচ্চাদের জন্য করতে চাইছি, আমি মরিয়া আছি, তো সেই ক্ষেত্রে কঠিন সহজের কোন জায়গা আসবে না, ঠিক আছে? তো এটা নিয়ে প্যানিক করবেন না, খুব কঠিন হয়ে যাবে এমন কিছু করবো, দেখা গেল খুব একটা বিভ্রান্তিকর কোশ্চেন করলাম, সরাসরি করবেন আমার জানা নেই, আমি সরি আমি এখন জানি এটা জানি না, আমি পরে জেনে নেবো ওটা নিয়ে, ব্যাস ক্লিয়ার হয়ে গেল ওটা, তাই না? আপনাকে যেগুলো আপনাকে কন্টেন্ট গুলো দিলাম এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম, তবে এর বাইরে যদি কোশ্চেন থাকে তাহলে জানেন আমার জানা নেই, এটা আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ এডুকেশন। তো আমাকে তো ঘানার রাষ্ট্রপতি কে এখন, সেটা তো গুরুত্বপূর্ণ আমাদের নয়। দেখা গেল আপনারা জিজ্ঞেস করে যাচ্ছেন ঘানার রাষ্ট্রপতি কে, আপনি না জানতে পারেন, সেটার সঙ্গে কি প্রাইমারি এডুকেশনের খুব বেশি গুরুত্ব সম্পর্ক নেই না? হতে পারে এটা তো আপনাকে বিভ্রান্ত করে দেবে, আপনাকে ভয় দেখাচ্ছে, কিন্তু আপনি কতটুকু নিজেকে ধরে রাখছেন সেই মুহূর্তে, এটা দরকার। আর এটা তো ইউপিএসসি আপনার ইন্টারভিউ নয়, আপনার অ্যাপ্রোচ হবে চাইল্ড সেন্ট্রিক, এডুকেশন সেন্ট্রিক, ব্যাস। আপনার কথাবার্তার মধ্যেই ফুটে উঠবে যে না আমি করতে চাইছি, এটা আমি সিরিয়াসলি করতে চাইছি, আমার অ্যাটিটিউড পড়াশোনার প্রতি রয়েছে, আমার বাচ্চার প্রতি রয়েছে, আমার এডুকেশনের প্রতি রয়েছে, আমি এটার উপর যথেষ্ট কাজ করার চেষ্টা করছি, ব্যাস।
স্যার একটা কথা বলতে চাই। হ্যাঁ সাইম বলুন। বলছি স্যার, যতগুলো প্রাইমারি লেভেলের বই আছে সমস্ত বই থেকে কি ভিতর থেকে কি প্রশ্ন করে? অবশ্যই করতে পারে, এটা তো জায়েজ জিনিস না, এটা তো অবশ্যই জায়েজ জিনিস, ভ্যালিড জায়গা একটা। মানে লাইন বাই লাইন তুলে কিরকম প্রশ্ন করে? যেমন ক্লাস 3 তে যেমন সাথী বলে একটা ইয়ে আছে, ধরেন একটা গল্প আছে, সেই গল্প সাথী কার লেখা বা এই সাথীতে কি আছে এর ভিতরে, এই সমস্ত কিছু নিয়ে এরকম কি প্রশ্ন? আপনাকে চাপে ফেলার জন্য হয়তো করতে পারে, যেটা না আমি করেছি বাট এই মুহূর্তে মনে পড়ছে না। আর এমন ভাবে কথা বলবেন, ওখানে ইন্টারভিউ এমন ভাবে কথা বলবেন, অ্যান্সার গুলো এমন ভাবে করবেন যাতে করে আপনার ল্যাঙ্গুয়েজ মিক্স না হয়ে যায়, আপনার ইংলিশ এবং বাংলা মিক্স না হয়ে যায়। অনেক সময় হয় না, ইন্ট্রোডাকশন করতেন, আমার নাম সাইম হক, আমি 2009 সালে মাধ্যমিক পাস করেছি, তারপরে এইচএস দিয়েছি, তারপর ডিলেট করেছি, ওটা মিক্সড আপ হয়ে গেল, ব্যাপারটা শুনতে খুব অড লাগে। যদি বলতে হয় প্রপারলি বাংলায় বলবেন, যদি ইংলিশে বলতে প্রপারলি ইংলিশে বলবেন, চেষ্টা করবেন খুব বেশি মিক্সড আপ না হয়ে যাওয়া, তাতে করে আপনার কমিউনিকেশনের মধ্যে ব্যাপারটা কেমন একটা ইন্টারেস্ট না হারিয়ে ফেলে। এমন ভাবে বলবেন যাতে আপনার মধ্যে ইন্টারেস্ট গ্রো করে ওঠে। এমন কিছু বেশি কিছু বলে দেবেন না, বেশি মানে অতিরঞ্জিত বলে দেবেন না যে ব্যাপারটা কেমন হয়ে যায়, খুব বেশি নর্মাল রাখবেন না, খুব বেশি অতিরঞ্জিত মিডিয়া করে সবাই রাখবেন, ভদ্রভাবে কথা বলবেন, সাবলীল ভাবে কথা বলবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 10-এর মধ্যে 8 পেলে তো আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে। আসুন আপনারা, আমরা চাইছি আপনারা আসুন, আমরা ইন্সপেক্টরের পক্ষ থেকে অবশ্যই চাইবো আপনাদের মতো যারা ইয়াংস্টার্স রয়েছেন আপনারা আসুন, আমরা চাই আপনারা এসে আমাদের সঙ্গে কাজ করুন, আমরা অবশ্যই চাইবো এটা। স্যার আমরা তো চাই স্যার, কিন্তু ওরা নিবে তো? প্রশ্ন আছে, অবশ্যই নেবে, আপনি আপনার give your 100% and rest will be decided. Okay, thank you sir. টিউশন পয়েন্টের প্রশ্ন আছে এবারের ইন্টারভিউটা কতটা কঠিন হতে চলেছে, এটা বোধহয় স্যার বললেন এই মাত্র। সৌরভ তরফদারের প্রশ্ন আছে, 16তে এইচএস, 18 থেকে 21 গ্রাজুয়েশন হিস্ট্রিতে এনএসওইউ থেকে, একই সঙ্গে ডিএলএড 19 থেকে 21 ব্যাচে আমি কি গ্রাজুয়েশন উল্লেখ করব স্যার? একটা শর্ট গাইডলাইন দিলে উপকৃত হতো। না করবেন না। তারপরের প্রশ্ন আছে মোহাম্মদ আমি একটু বলি, হ্যাঁ প্লিজ। এইরকম কেস আমারও রয়েছে, আমারও 18-20-তে ডিএলএড রেগুলার মোডে এবং 18-21-এ এনএসওইউ থেকে গ্রাজুয়েশন করেছি, কিন্তু ফর্ম ফিল আপের সময় আমি কিন্তু গ্রাজুয়েশন উল্লেখ করেছিলাম। দেখুন, না করার একই সময়ে কোর্সটা হচ্ছে তো, যদিও ওপেনে করার ক্ষেত্রে কোনো স্যার ভিডিওটা অন করুন না ইমাম স্যার, ভিডিওটা ওপেনে করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা কোর্স ওয়ার্কের মাঝে আপনি যখন আপনার পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই পরীক্ষার টাইমটা আপনি কি আপনার কলেজ অথরিটির কাছে আপনি কি জানিয়ে গেছেন যে না আমি এই সময়টা থাকবো না, আমি পরীক্ষা দিতে যাচ্ছি? দেখুন, এখন ডিএলএড এর ক্ষেত্রে সেইভাবে ক্লাস যে করার ব্যাপারে অতটা অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুব একটা বাধা ধরা থাকে না, বেশ কয়েক বছর এরকম চলেছে, সেটা আপনারাও জানেন আমরাও জানি। কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে একই টাইমে দুটো কোর্স করতেই পারেন, কিন্তু আপনি কি আপনার কলেজ যেখানে আপনার ডিএলএডটা রেগুলার মোডে হওয়ার কথা এবং রেসিডেন্সিয়াল মোডে প্রেফারেবলি হয়, সেক্ষেত্রে এখন তো রেসিডেন্সিয়ালই হচ্ছে, সরকারি কলেজগুলোর ক্ষেত্রে ডায়েট বা সরকারি যে সমস্ত গভর্নমেন্ট কলেজ সেখানে রেসিডেন্সিয়াল হচ্ছে, এখন প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি রয়েছে। এখন সেক্ষেত্রে আপনি কি তাদের কাছে এনওসি নিয়ে গেছিলেন? এই জায়গাগুলোতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, সেহেতু আমার মনে হয় সেটা উল্লেখ না করাটা উচিত। এখন আপনি যখন করে ফেলেছেন সেটা আর কি করা যাবে। আর এই ক্ষেত্রে তো আপনার মানে কোন নম্বরের মানে ইয়ে নেই না যে আপনি গ্রাজুয়েশন দেখালে নম্বর বেশি পাবেন, তা তো নয়। আপনার মেইন ফোকাস হওয়া উচিত ইন্টারভিউটাকে। 10 নম্বরে একটা ফোকাস, 5 নম্বর ডেমো, এটা ফোকাস করুন, খুব সুন্দরভাবে ফোকাস করুন এবং অতি অবশ্যই বারবার ডেমো গুলো আয়না যদি বলেন আপনি আপনার যখন আপনি চাকরি পেয়ে যদি সার্ভিস বুক আপনার যখন এন্ট্রি হবে তখন আপনি সেখানে কোয়ালিফিকেশন অ্যাড করে দিতে পারবেন, আপনি গ্রাজুয়েট হন মাস্টার্স হন কোনো অসুবিধা নেই, সেখানে সার্ভিস বুকের সময় আপনি জানাবেন, আমরা অ্যাড করে দিতে পারবো। বা এসআই অফিসে যেহেতু সার্ভিস বুক গুলো হয়, বা প্রথমে যদি নাও থাকে সেক্ষেত্রে ডিপিএসসির স্পেসিফিক পারমিশনের ভিত্তিতে ডিগ্রি অ্যাড করে দেওয়া যায়। অতএব এখন যদি আপনারা এটা নাও দেন অসুবিধা কিছু নেই, যেহেতু আপনার ম্যান্ডেটরি
নয়। অবশ্যই ইন্টারভিউ এর জন্য যে ফর্ম ফিল আপটা হবে সেখানে আমি গ্রাজুয়েশন উল্লেখ করব না? আমি বলতে চাইছিলাম যে আমাদের ডিসকাশনটা না অনেক লং হয়ে যাচ্ছে, একই ব্যক্তি দুটো তিনটে করে প্রশ্ন করলে, কারণ অলরেডি চ্যাট বক্সে প্রচুর প্রশ্ন অপেক্ষা করছে, মানে অনেক হয়ে গেছে। তো একজন প্লিজ একটা করে প্রশ্ন করলে মানে বিষয়টা কম্প্রিহেন্সিভ হয়। হ্যাঁ সৌরভ বলুন। হ্যাঁ, এই যে যেটা এনএসইউ থেকে গ্রাজুয়েশন করেছি, এটা আমি এমনি এটা উল্লেখ করিনি, আমি পরেও যদি না করি ঠিক আছে, যেটা বলবো যে সার্ভিস বুকে যদি চাকরি পেয়ে যায় ইনশাল্লাহ পরে উঠিয়ে দেওয়া হবে। এখন আমার এইচএসএ সেখান থেকে কি প্রশ্ন হবে, যেমন ইকোনমিক্স, আমি ইকোনমিক্স একটু দুর্বল, ওখানে পড়ে নেবো এগুলো একটু বলেন। আচ্ছা, প্রশ্নটা খুব বেশি বোঝা গেল না, তবে এটা বোঝা গেল আপনি পরবর্তীকালে করেছেন। তো আমি বলবো এই মুহূর্তে আপনি ফোকাসড করুন ইন্টারভিউতে, ডেমোতে। আর এই বিষয়ে দুর্বলতা অ্যাকচুয়ালি ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার এইচএস এ ইকোনমিক্স সাবজেক্ট ছিল কিন্তু উনি ইকোনমিক্স এ খুব দুর্বল, তো সেক্ষেত্রে ইন্টারভিউতে ইকোনমিক্স থেকে প্রশ্ন করবেন। বাবা, প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে। তো আপনার মানে প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ কখন কোশ্চেন করে, যখন গ্রাজুয়েশন দেখান আপনি তখন কোশ্চেন করে। যেমন আপনি যদি আপনার ইকোনমিক্সে যদি গ্রাজুয়েশন করে থাকতেন তাহলে হয়তো কোশ্চেন করতো। আর প্রাইমারি সেকশনে প্রাইমারি ক্ষেত্রে ইকোনমিক্স এর সেরকম খুব বেশি একটা জায়গা নেই, বা ইকোনমিক্স থেকে কোশ্চেন করার মতো একটা ক্ষেত্র নেই, ঠিক আছে। আর ইকোনমিক্স দিয়ে বোঝায় আপনি হতে পারেন যদি খুব বেশি কমন একটা কোশ্চেন বলে কি হতে পারে, আরবিআই, স্ট্রাকচার অফ আরবিআই, তারপরে আছে আপনার আমাদের যে বেকারত্ব রয়েছে, বিভিন্ন বেকারত্ব, কেমন কোন 14 বেকারত্ব নীতি রয়েছে, হ্যাঁ, স্ট্রাকচারাল বেকারত্ব নীতি রয়েছে। তো এগুলো আনএমপ্লয়মেন্ট গুলো, এগুলো খুব বেশি চাপের নয়, তো আপনি পড়ে আসছেন তো। তারপরে বিভিন্ন ইকোনমিক্যাল অর্গানাইজেশন গুলো রয়েছে, এই বছর ইকোনমিতে কে পেলো নোবেল, এটা তো খুব চাপের বিষয় না, এগুলো নিয়ে ভয় পাবেন না, নেগেটিভ হবেন না কোনো সময়। সাবজেক্ট কার কি সাবজেক্ট এটা ভাবার দরকার নেই, কিন্তু নোবেলটা সবাই দেখে যাবেন। বিশেষ করে নোবেলটা নিয়ে কিন্তু একটা খুব ইন্টারেস্টেড জায়গা ইন্টারভিউ বোর্ডে, যে কোনো ইন্টারভিউ বোর্ডেরই, যেহেতু এটা খুব রিসেন্ট একটা মানে ইনসিডেন্ট হয়েছে। দেখুন, একটা কথা হচ্ছে যে একটা ব্যাটল গ্রাউন্ড, একটা এই সময় চাকরি পাওয়াটা একটা ব্যাটল গ্রাউন্ডের মতো। আপনি যত বেশি পরিশ্রম করেন, নেগেটিভিটিকে সরিয়ে যত বেশি পরিশ্রম করবেন, লেবার দেবেন, হার্ডওয়ার্ক দেবেন, তার ফলটা স্যার আমি ফ্যাকাল্টি দুজনকেই বলছি ভিডিওটা আপনাদের অন রাখতে, কারণ আপনারা ভিডিও অফ করে দিচ্ছেন। তো এতে না, আমার ভিডিও আমার অনই রয়েছে ভিডিওটা, ঠিক আছে। তো এটা একটা ব্যাটল গ্রাউন্ডের মতো, ঠিক আছে। তো মানে যত বেশি হার্ডওয়ার্ক করবেন, আমি একটা কথা খুব বেশি বিশ্বাস করি, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার জন্য দাদা দোয়া করবেন, আমি কারোর জন্য দোয়া করি না। পার্টিকুলারলি আমি একটা কথা বলি, হার্ডওয়ার্ক নেভার ডিসঅ্যাপয়েন্টস। আমি প্রত্যেকের জন্য দোয়া করি যারা পরিশ্রম করুন তারা সফলতা পাবে, ব্যাস এটা মাথায় রাখবেন যে পরিশ্রম করবো তার সফলতা একদিন না একদিন পাবো, ব্যাস এর বাইরে কিছু না। যত বেশি ঘাটবেন, যত বেশি শান দেবেন, তত বেশি ধারালো হবে। আর ইন্টারভিউ বোর্ডটাকে আমার দুজন শিক্ষক মহাশয়ের কাছে, সদ্য শিক্ষক মহাশয়ের কাছে একটা প্রশ্ন আছে। এই যে এখন আপনাদের ওই ডিস্টেন্স এবং রেগুলার মোড নিয়ে যে কিছু একটা কোশ্চেন অ্যান্সার হয়েছিল আপনারা বললেন, তো আমাদের প্রথম থেকে একটা ধারণা হয়েই থাকে যে কেউ যদি আমরা কোনো স্টুডেন্ট যদি আপনার ডিস্টেন্স থেকে স্যারদেরকে বলি যে পড়াশোনা করেছি, তাহলে তার মানে আপনাদের মানে ইন্টারভিউয়ারদের মানে মনোযোগটা আলাদা হয়, ঠিক আছে। অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পারলেও মানে অন্যরকম ভাবে দেখানো হয়, ঠিক আছে। তো স্যার হয় না আমি বলি রিসেন্টলি বর্ধমান ইউনিভার্সিটিতে যে পিএইচডি তে টপ করেছেন উনি কে জানেন? মানুষকে নেগেটিভ করা, রিসেন্টলি পিএইচডি তে টপ করেছে মানে এন্ট্রান্সে বর্ধমান ইউনিভার্সিটি হিস্ট্রিতে, বলতে পারবেন? উনি একটা আসামি, জানেন? উনি একটা আসামি, জেল খাটছেন উনি পিএইচডি এন্ট্রান্সে টপ করেছেন, পিএইচডি করছেন, বাকায়দা পিএইচডি করছেন। উনি একটা আসামি, মাওবাদী বলছেন তো, টিএমসির আমলে মাওবাদী কি হতে পারে, তার কি লাইফ হতে পারে, তার জীবন শেষ করে দিয়েছে। কিন্তু উনি কি করছেন, উনি টপ করেছেন বাকায়দা পিএইচডি ইন্টারন্যাশনাল টপ করে রেগুলার মোডে উনি পিএইচডি করছেন জেলে বসে বসে। আপনি কি আসামি? আপনি মাওবাদী না? বাস, এর বাইরে কোনো অ্যান্সার হয় না।
যাই খুব ধন্যবাদ স্যার, মানে খুব ভালো করে বলার জন্য। ঠিক আছে, আমাদের আমরাও এই কোশ্চেন ফেস করেছি, আমাদের যদি বলেন ঠিক আছে। এখন অনেকে বলার লোক পাস খুব কম কোর্স দাদা নিয়ে আপনাদের। পড়ে, আপনি জানবেন যে গ্রাজুয়েশনে অনেকে পাস কোর্স নিয়ে পড়ে তারা WBCS বা ইউপিএসসির জন্য খাটাখাটি করে তারা কোয়ালিফাই করে যাচ্ছে। আপনার তো তাহলে এরকম কোশ্চেন, স্যার আমি পাস কোর্সে পড়েছি, তাহলে কি আমার ক্ষেত্রে কোনো নেগেটিভ ইমপ্রেশন হবে? ব্যাপারটা কিন্তু এখনো সেরকম জায়গায় নেই। ডিএম হচ্ছে, ঠিক আছে, ডিএম মানে উনি পাস করতে পারে 45 পেয়ে উনি ডিএম হচ্ছেন, বুঝতে পারছেন? বড় বসের সব থেকে টপেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা। আপনি কিচ্ছু না ওদের কাছে পাস করছে। আমি ধরে নেন আমি ইউনিভার্সিটি টপার, আর যিনি ডিএম তিনি এইচএসে 45% পেয়েছেন। তো তাহলে মেরিটের দিক থেকে আমি ওনাতে অনেক বেশি না, উনি অন্য লেভেলের লোক এখন, কেন উনি লড়াই করেছেন, জীবনটাকে লড়াইয়ের মতো ভেবেছেন। তো ফাইট করতে হবে ব্যাটেল গ্রাউন্ড, এটা পুরো লাইফটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে পুরো জীবনটাই ফাইটের জায়গা। মানে আপনি চাকরি পেয়ে গেলেন বলে ফাইট শেষ হবে সেটা না। আচ্ছা, আজকে চাকরি পাচ্ছেন, চাকরির জন্য লড়াই করছেন, দুদিন যখন বয়স হবে তখন সংসারের জন্য ফাইট করবেন, তারপরে যখন বুড়ো হয়ে যাবেন তখন জীবন বাঁচিয়ে রাখার জন্য ফাইট করবেন। ব্যাস, এটা করে ভয় পাবেন না, ফাইট নিয়ে ভয় পাবেন না। আর আমাদের হাসনে ইমাম স্যার এই বিষয়ে খুব উনি আগ্রহী সবসময়। আমাদের আমি উনারই প্রোডাক্ট এক প্রকার। আমাকে এই চাকরিতে ঢোকার আগে উনি যথেষ্ট হচ্ছে ওয়াহিদ, না আমাকে যথেষ্ট উনি হেল্প করেছেন, এবং উনি আমাকে যে কথাগুলো বলেছিলেন ইন্টারভিউর আগে, যে পয়েন্ট গুলো বলেছিলেন, আমার ইন্টারভিউ মানে হুবহুব কমন এসেছিল। আমার খাতার বাইরে একটা মানে এর মধ্যে 50% ইমাম স্যারের একটা মানে আছে। ইমাম স্যারকে আমি একসময় খুব জানি, তখন ওনার সদ্য বিয়ে হয়েছিল, উনি মানে সদ্য বিবাহিত মানুষ, আমি প্রচুর চালিয়েছি ওনাকে। সবাই পুরুন খাটলেই হবে, ভয় পাবেন। স্যার এরপর রাজুমালের প্রশ্ন আছে। স্যার বেঙ্গলি অনার্স সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে একটু বলবেন? বিষয় বাংলা হলে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আসলে বাংলা হলে অনেক কোশ্চেন আসতে পারে, তো ল্যাঙ্গুয়েজ তো মানে মেইনলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটাই বেঙ্গলি। ওয়াহিদ বলবে কিছু না আমি বলবো? হ্যাঁ আপনি বলুন, আপনার ছেড়ে আমি বলবো, আপনি বলুন। বাংলা ব্যাকরণের জায়গাটা একটু দেখে যাবেন, একদম বেসিক জায়গা। ব্যাকরণ বলুন, ছন্দ অলংকার, আপনি আপনার সিলেবাসে যে জিনিসগুলো ছিল গ্রাজুয়েশনের সময় সেইগুলো। আর এমনিতেই তো আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর আছে, সেসব সংক্রান্ত বিষয় নিয়ে আসতে পারে, বা আধুনিক যারা লিখছে এখন আধুনিক সাহিত্য, সেখানে মধুসূদন দত্ত একটা বাংলা সাবজেক্টের ক্ষেত্রে খুব মানে একটা ইন্টারেস্টিং জায়গা, এখানে প্রচুর রিসার্চ ওয়ার্ক হয়েছে যেটুকু আমি জানি। তার সঙ্গে যারা কন্টেম্পোরারি লেখক বা বিভিন্ন বাংলা সাহিত্যেরও যে বিভিন্ন পর্যায় ভিত্তিক ভাগ রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাসেও যে জায়গাগুলো রয়েছে, তো বাংলা সাহিত্যের ইতিহাসের যদি ওভারভিউ কিছু আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে, আপনারা যখন অনার্স পড়ে এসেছেন, সেই জায়গাটা একটু দেখে যাওয়া। আর অবশ্যই আপনার প্রিয় লেখককে তার দু একটা লেখা সম্বন্ধে সম্যক একটু ধারণা থাকা, তাই তো? ওয়াহিদ যদি কোনো অ্যাডিশন করতে চাও? না একদম এটাই পারফেক্ট। এখানে এর আগে একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম কোথাও, তো বেঙ্গলি লিটারেচার সেম এই কোশ্চেন করেছিল, আপনার প্রিয় লেখককে, ওনার রিসেন্টলি কোন লেখা পড়েছেন কি, এটা মনে হয় কোনো একটা সিভিল সার্ভিসের এক্সাম, এটা আমি ইন্টারভিউ দেখছিলাম, তো এমনটাই আছে, ঠিক এক্স্যাক্টলি এটাই আছে। আমাকে যেমন আমার মাস্টার্সের স্পেশাল পেপার থেকে কোশ্চেন করা হয়েছিল, এগুলো করে আর কি। মানে পিএসসির ক্ষেত্রে তো তুমিও জানো বা আমিও জানি, আমরা দুজনেই পিএসসি ইন্টারভিউ ফেস করেছি, তো সেক্ষেত্রে পিএসসির মতো সেই লেভেলের ইন্টারভিউ নিশ্চয়ই হবে না। এই যে একজন একটু আগে কোশ্চেন করছিলেন ইন্টারভিউ কতখানি টাফ হতে পারে, ইন্টারভিউ টাফ বা ইজি এরকম কিছু হয় না। একটা বোর্ডকে আপনি কিভাবে ফেস করবেন, বোর্ডকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন, তার উপর ডিপেন্ড করে। আপনি রিটেন এক্সামের ক্ষেত্রে টাফ কোশ্চেন, ইজি কোশ্চেন এগুলো আপনি বলতেই পারেন, সেগুলো অনেক ক্ষেত্রে ম্যাটার করে যায়, কিন্তু ইন্টারভিউ কতটা টাফ হতে পারে এটা একটা কোশ্চেন হওয়ারই কথা নয়। একদম তাই। আর নিজের নার্ভকে কিভাবে ধরে রাখছেন, সব তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিজের নার্ভকে ধরে রাখার বড় জায়গা। আর ইন্টারভিউ একটু আপনার সঙ্গে হাসি তামাশা ঠাট্টা তামাশা একটু চাটতে পারে, একটু লেগ পুলিং করতে পারে, সেটাকে আপনাকে খুব পজিটিভ ওয়েতে নিতে হবে।
তো বলবে আপনি কি নোট পড়েছেন? তো আপনি সাবজেক্টের বই পড়েননি তো, বিশেষ করে অনার্সের সাবজেক্ট নিয়ে আমাকেই বলেছিল আপনি বইটই পড়তেন নাকি শুধু নোট ফোট পড়ে অনার্স বা মাস্টার্স করেছেন। ওই যথারীতি বইটই এমনি বরাবরই আমি একটু মানে বইটই পড়তে পারি। তো সেক্ষেত্রে আমি তো টেক্সটের ক্ষেত্রে আমার মানে যথেষ্ট স্ট্রং দখল ছিল, যে কোনো টেক্সটের মানে আমার সিলেবাসের ক্ষেত্রে। আমি যখন বলছিলাম তখন তারা নিশ্চয়ই তাদেরকে আমি সেই জায়গাটা এস্টাবলিশ করতে পেরেছি যে না আমি নোটপত্র পড়িনি, আমি টেক্সটও পড়েছি। তো এই যে অ্যাটিটিউড গুলো মানে এই ওরা যেটা পজিটিভলি নিল এবং সেটাকে আপনি এস্টাবলিশ করতে পারলেন একটা পজিটিভ আউটলুক, সেটা ম্যাটার করে যায় কিন্তু সব জায়গাতেই। একদম তাই। স্যার আজকের সেশনের লাস্ট প্রশ্ন তহমিনা মাহির তরফ থেকে, রানিং বিএড আপার প্রাইমারিতে বসতে পারবে কিনা? না, রানিং বিএড হোক বা যে কোনো ক্ষেত্রে হোক কখনোই আপনি কমপ্লিট ছাড়া পারবেন না। আগে একটা পারমানেন্টের সুযোগ দিত, কিন্তু এখন কিন্তু আর সুযোগ দিচ্ছে না। নেই। তো ফোকাস করুন আপার প্রাইমারি থেকে স্টেপ আউট হয়ে কেন আপনি আপার প্রাইমারি যাচ্ছেন? তো প্রাইমারিতে ফোকাস করুন, ইন্টারভিউ ফোকাস করুন, আর অবশ্যই নিজের নার্ভকে শক্ত করবেন। ঠিক আছে, দেখবেন অনেক ক্ষেত্রে যারা ক্রিকেট ভালোবাসেন দেখবেন যে খেলার মাঠটা যারা ক্যাপ্টেন থাকে, আমাদের মহেন্দ্র সিং ধোনি হোক কিংবা রোহিত শর্মা হোক, ওনারা কিভাবে নার্ভকে ধরে রাখেন, এটা একটা মানুষের কোয়ালিটি। আর পারলে একটু গোল্ডম্যানের ইমোশনাল ডেভেলপমেন্ট একটু জেনে রাখবেন, এটা দেখবেন অনেকটা কাজে দেবে। কারণ এটা আপনার প্রশ্ন আসতেও পারে যে বাচ্চাদের ইমোশনাল বিষয়টা কিভাবে ধরে রাখবেন। কারণ অনেকে ইমোশনাল, এমন খুব বেশি ইমোশনালি হয়, অনেকে খুব ইমোশনালি মানে লেস ইমোশনাল হয়, তার মধ্যে কোনো ইমোশনই থাকে না। তো এই বিষয়গুলো একটু জেনে রাখবেন, ট্রেস গুলো জেনে রাখলে নিজের লাইফে। জাস্ট লাস্ট মানে আমি যাওয়ার আগে একটা দুটো মানে রাদার তিনটে বিষয় একটু বলে রাখি, একটু দেখে রাখবেন। মানে একটা আদর্শ ক্লাসরুম সিচুয়েশন কেমন হতে পারে, একটা আদর্শ বিদ্যালয়ের ধারণা এটা একটা। আর ওয়াহিদ অলরেডি বলেছে, আমি আবার একবার বলছি, ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাই স্কুলের ক্ষেত্রে ক্লাসরুম ম্যানেজমেন্টের যে কনসেপ্টটা হবে, নিশ্চয় আপনি যাদের একদম সদ্য বাচ্চা সে এসছে তার ক্ষেত্রে ক্লাসরুমের ম্যানেজমেন্টের ধারণাটা একটু আলাদা হবে। তো এই তিনটে জায়গা কিন্তু একটু দেখে যাবেন। আচ্ছা, আমি একটু ছেলে মেয়েদের কাছে একটু রিভিউ নিতে চাইছি। এটা তো পুরোপুরি ভাবে আমাদের ওপেন টু অল ছিল। আমার উদ্দেশ্য ছিল একটা, যাতে করে আমি বিভিন্ন জায়গায় দেখছি, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন জায়গায় দেখছি যে বিভিন্ন কোশ্চেন আনসার ঘুরে বেড়াচ্ছে। তো আমি চেয়েছিলাম এর মধ্যে আজহার ভাই যিনি রয়েছেন, উনি আমাকে খুব বেশি অ্যাপ্রোচ করেছিলেন যে দাদা করতে হবে একটা। সেই উদ্দেশ্য করা। আপনাদের সকলের কেমন লাগলো এবং অনেকটা আপনাদের বোধগম্য হলো কিনা, আমরা যে একটা 2 ঘন্টা যাবত একটা সময় ব্যয় করলাম, কাইন্ডলি একটু আপনাদের রিভিউ শেয়ার করবেন। আর আমরা দুজন যারা রয়েছি, আমরা কিন্তু কোচিং এর তরফ থেকে নই। আমরা কোচিং এর তরফ থেকে বলতে যিনি কোচিং এর হেড রয়েছেন ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। উনি খুব ভালো কাজ করছেন বলেই আমরা এই কোচিং এর সঙ্গে আপনাদের এই ওরিয়েন্টেশনটা করছি। সাথে সাথে আমরা দুজন ইন্সপেক্টরের তরফ থেকে কিন্তু আমাদের একটা জায়গা ছিল যে আমরা ভালো কিছু প্রোডাক্ট আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আসুক, এই উদ্দেশ্যে আমাদের করা। আপনার কাইন্ডলি আপনাদের রিভিউ গুলো একটু দেখবেন, আমরাও তাহলে পরবর্তীকালে আরো অন্য জায়গায় অন্য ক্ষেত্রে করতে পারি। থ্যাংক ইউ। আমি শোনার জন্য ভিডিওটা অফ করলাম। আর একজন প্রশ্ন করছেন বারবার যে ওনার ডিএলএড আফিফা আলম, ওনার ডিএলএড 23 থেকে 25, তো উনি কি ইন্টারভিউয়ে বসতে পারবেন? ইন্টারভিউ নোটিশে কি আছে? নোটিশে কি 23 মানে আছে কি? নোটিশটা দেখে নেবেন একবার, লাস্ট যে নোটিফিকেশনটা ছিল এই ইন্টারভিউর ক্ষেত্রে, সেটা একবার দেখে নেবেন। ওকে, 23-25 মনে হয় না, এবার টাইম বাউন্ডেশনটা দেখে নেবেন। আর স্যার আর একটা বিষয়, আপনাদের যদি আপত্তি না থাকে আপনাদের কন্ট্যাক্ট ডিটেইলসটা যদি শেয়ার করে রাখতে পারেন সিদ্দিক স্যারের সাথে, মেল আইডি স্পেসিফিক্যালি, সেক্ষেত্রে এনাদের বাকি যে প্রশ্ন থাকতে পারে তারা মেলে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, মেল বা ওভার ফোন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে এটা। হ্যাঁ, কারণ আসলে আমাদের অলরেডি 10টা বেজে গিয়েছে, তো অনেকটাই রাত্রি হয়ে গেছে সেশনে। ঠিক আছে, সকলকে অনেকটা শুভকামনা রইলো। ভালোভাবে পড়ুন, ভালোভাবে এগিয়ে যান, আশা করা যায় আপনারা সফল হবেন, এই শুভকামনা রইলো।
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার, আজকের ফ্যাকাল্টি হিসেবে ইমাম স্যার আর রহমান স্যার দুজনকে অনেক অনেক ধন্যবাদ হোপ একাডেমির তরফ থেকে। ধন্যবাদ ওয়ালিলুর রহমানকেও যে আমাদের সঙ্গে সবসময় ছিল এই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। আর সমস্ত পার্টিসিপেন্টদের আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই প্রোগ্রামটা সফল করার জন্য। ভবিষ্যতেও আমরা এই ধরনের বিবিধ প্রোগ্রাম নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকলে খুবই উপকৃত হব। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।